গরমের এক উত্তপ্ত সকাল। সূর্য যেন মাথার উপর তার নিজস্ব ক্ষমতা দেখাতে ব্যস্ত। এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে কিছু লোকজন থানার সামনে প্রতিবাদ করছে। আসলে গত ৩০ দিনে যারা ধর্ষিত হয়েছে তাদের পরিবারের লোকজন বিচারের জন্য থানায় হাজির হয়েছে। লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে থানা দারোগা বাবু ভেতর থেকে বাইরে বেরিয়ে এলেন। আপনারা প্লিজ শান্ত হন, আমাদের কাজ আমাদের সুষ্ঠুভাবে করতে দিন। 1 মাস হয়ে গেল, তবুও আমার কেসের কোনো সুরাহা করতে পারলেন না। সরকার আপনাদের মাইনে দিয়ে কেন রেখেছে? প্লিজ শান্ত হন আপনারা, খুব অচিরেই খুনিরা ধরা পড়বে। আপনারা বাড়ি যান, আমাদের তদন্ত করতে দিন। কথা দিচ্ছি আমি, এই মাসের মধ্যেই আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। দারোগা বাবু গজগজ করতে করতে থানার ভিতরে তার রুমে গেলেন। কি শুরু হয়েছে সারা, কিছু একটা করতেই হবে। চেয়ারে বসতেই টেলিফোনটা বেজে উঠল। এসপি অংশুমান ভট্টাচার্য স্পিকিং। হ্যাঁ স্যার, জয় হিন্দ। চাকরি করার ইচ্ছে আছে নাকি নেই? উপর থেকে তো চাপ আসছে, মিডিয়ার সামনে মুখ দেখাতে পারছি না। ইয়ে স্যার, আমি যত দ্রুত সম্ভব এটার একটা ব্যবস্থা করছি স্যার। 30 দিন সময় দেওয়া হলো, এর মধ্যে খুঁজে বের করুন কালপ্রিটকে, নয়তো আপনি শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ইয়ে স্যার। জি স্যার বলার সাথে সাথেই পুলিশ সুপার তার ফোন কেটে দিলেন। দারোগাবাবু তার মাথা থেকে পুলিশ টুপিটা খুলে পাশে রেখে এক চুমুকে পুরো জল ভর্তি গ্লাসটা সাবার করে মাথার উপর ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়ল। 3টি ধর্ষণ ও খুন, প্রত্যেকটা ভিকটিম অবিবাহিত। 3 জনকেই ধর্ষণের পর খুন করে মুখ থেতলে বিকৃত করে রাখা হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় শুধু শনাক্ত করা গেছে, যেটা প্রথম খুন হয়। মেয়েটির বাড়ি ছিল সেই রানী এবং দিয়াদের পাশের গ্রামে। দ্বিতীয় এবং তৃতীয় ভিকটিমের মুখটা এতটাই থেঁতলানো যে এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। কোথাও কোনো মিসিং কমপ্লেইনও নেই। 3 জনেরই বয়স 18 থেকে 20-র মধ্যে। দারোগাবাবুর মনে পড়ে যায় সেই রানী এবং দিয়ার কেসের কথা। নিতাই ডোম সে সময় বেশ হেল্প করেছিল। এই লাশগুলোর পোস্টমর্টেম অবশ্য অন্য একটি হাসপাতালে মর্গে হয়েছে। ঘড়ির ঘন্টার কাঁটা তখন সবে 9-এর ঘরে যাবার উদ্যোগ নিচ্ছে। রাতে ঝিঝি পোকাগুলো একত্রে যেন মিছিল বের করেছে। নিতাই হাসপাতালের পাশের সুইপার কলোনি থেকে মদ খেয়ে তার বাড়ির দিকে গুনগুনিয়ে গান গাইতে গাইতে হাঁটছে। মাতালে পেট ভরে খাইতো রে, জাগে না হতো বাড়ি, কি করলি মা কালী, বল হতো। নিতাই, 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 কেমন আছিস? ও তুই দেখ, তোর কোনো ক্ষতি আমি করি না, কারণ তোর প্রতি একটা মায়া জন্মেছে, বুঝলি? বাবা মরা, আর তুইও মরে গিয়ে মুক্তি পাসনি। তাই বলে হুটহাট করে চলে আসিস কেন? আমার তো ভয় লাগে নাকি। আমাকে আমাকে কবে মুক্তি দিবি নিতাই? তোকে তোকে মুক্ত করার আমি কে? আত্মহত্যা করবি তুই, আর মুক্ত হতে চাইছিস আমার কাছে? তুই তো আটকে রেখেছিস আমায়। আমার আমার কষ্ট হচ্ছে নিতাই, কষ্ট হচ্ছে আমার। এই, যা তো, এই জ্ঞান জ্ঞান রোজ ভাল লাগে না। এখন মদ খেয়ে আছি, হ্যাঁ, আমার মুডটা খারাপ করিস না, যা। কষ্ট, 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 কষ্ট। নিতাই আবারও গান গাইতে গাইতে বাড়ির পথে হাঁটা ধরে। রানীর ছেলে জয়ের আত্মা এখনো মুক্ত হয়নি। নিতাই বাড়ি ফেরে। যেহেতু নিতাই তার অ্যাসিস্ট্যান্ট রাজুর বাড়িতেই থাকে, তাই বাড়িতে ঢোকার পথেই নিতাইয়ের দেখা হয় রাজুর সাথে।
আরে ওস্তাদ, কেমন আছেন? শরীর ঠিকঠাক তো? হ্যাঁ রে, তা তোর কাজ কেমন চলছে? আগে ওস্তাদ ভালোই, সবই আপনার আশীর্বাদেই। তোর তো অনেক প্রশংসা শুনি মাঝে মাঝে। এই, তুই হলি কি আমার হাতে তৈরি। তুই আমার গর্ব রে, আমার গর্ব। আমার খুব ভালো লাগে বুঝলি। তা বলি, তোর ওই হাসপাতালে তোরা কজন কাজ করছিস জানো? আমি আর আমার একজন অ্যাসিস্ট্যান্ট এখন আছে। কি বলবো ওস্তাদ, আপনার কাছ থেকে কাজ শিখে আমি তো এখন করে কমে খাচ্ছি। তবে আপনার মতো এখনো অতটা দক্ষ হতে পারিনি, এজন্য কাজকর্ম একটু কম হয়। বেশিরভাগ লাশ তো আপনার কাছেই এখন হাসপাতাল থেকে পাঠায়। কি যে বলিস! তা কটা লাশ কাটছিস এখন? আগে ওস্তাদ বেশি না, ওই কোনো কোনো দিন একটা, কোনো কোনো দিন দুটো, আবার কোনো সময় তো সারাদিন আবার বসেই থাকি। আহ, হবে হবে হবে, ধীরে ধীরে সব হবে। আগে এই জেলার সব লাশ আমি একাই কাটতাম। এখন ওখানে নতুন মর্গ হলো, আর তুইও সুযোগ পেয়ে গেলি। শোন, একদিন একদিন তুইও আমার মতো অনেক নাম করবি বুঝলি। আমার আশীর্বাদ সব সময় থাকবে। হ্যাঁ ওস্তাদ, বলছি আজকে একটু সুদা হবে নাকি? মা আজকে কষা মাংস রান্না করেছে। আরে সালা, তুই আবার আজকাল এসবও খেতে শুরু করেছিস নাকি? হ্যাঁ ওস্তাদ, সবই আর কি আপনার আশীর্বাদ। চল চল চল, আজ দুজনে প্রাণ ভরে খাবো চ। নিতাই এবং রাজু একসাথে বসে যায় সুখ সুধা পান করতে। নিতাই যে মর্গে কাজ করে সেই হাসপাতাল থেকে কিছুটা দূরেই আরেকটি হাসপাতালে মর্গ চালু করা হয়। আগে এই জেলাটিতে একটাই মর্গ ছিল, এখন হয়েছে দুটি। আর সেখানে নিতাইয়ের সুপারিশে রাজু ডোম হিসেবে জয়েন করে। যদিও বেশিরভাগ লাশের পোস্টমর্টেম নিতাইয়ের কাছে আসে, তবে রাজুর একজন অ্যাসিস্ট্যান্ট আছে যার নাম সুবল, আর নিতাইয়ের অ্যাসিস্ট্যান্ট হলো কমল। এই সুবল এবং কমলের ওস্তাদও কিন্তু নিতাই, এদেরকেও নিতাই কাজ শিখিয়েছে। নিতাইয়ের এখন সব থেকে ঘনিষ্ঠ হচ্ছে কমল। কমলের এই পৃথিবীতে কেউ নেই। কমলের সাথে নিতাইয়ের পরিচয় হয়েছে সুইপার কলোনিতে মদ খেতে গিয়ে। সুইপার কলোনিতে সব নেশাদ্রব্যই বিক্রি হয়। কমলের আবার হেরোইনে আসক্তি, তবে কাজের ব্যাপারে বেশ পাকা। কমল নিতাইয়ের সাথে জয়েন করার পর থেকে নিতাইয়ের কাজ অনেকটাই হালকা হয়েছে। ছেলেটার কোনো ভয় ডর নেই, নিতাইয়ের মতোই লাশকে খেলনা মনে করে কাটতে থাকে। ওর চাহিদা শুধু দুপুরিয়া হেরোইন। থাকে মর্গের সামনের বেঞ্চে, সেখানেই খায় আবার সেখানেই ঘুমোয়। ওকে শুধু দুপুরিয়া হেরোইন আর খাবার দিলেই সব কাজ সামলে নেয়। ওদিকে সুবল হচ্ছে মিচকে শয়তান, অর্থাৎ যে রাজুর সাথে থাকে। ছেলেটা গবেটের মতো কাজ করে, তবে রাজুর সঙ্গে মিলেছে ভালো। অরু, এই অরু, কি রে, কই গেল মেয়েটা? কই যে গেল মেয়েটা? দেখি তো পুকুর ঘাটে। অরু, এই অরু, কি করছিস এখানে একা একা? চল ভেতরে যাবি। আমার কিছু ভালো লাগে না মা। জয় মারা যাওয়ার পর থেকে নিজেকে খুব দোষী মনে হয়। বাবার মৃত্যুতে ওর তো কোনো দোষ ছিল না মা, আমাদের বোঝার ভুল ছিল। চুপ কর অরু, চুপ কর। এখন এসব আফসোস করে কি হবে মা? চল মা, বাড়িতে চল। সময় খারাপ এখন, বাড়ির বাইরে একা থাকাটা এখন ঠিক নয়। চল ভেতরে চল। জয়ের মৃত্যুর পর যখন সবকিছু সবার কাছে পরিষ্কার হয়ে যায়, তখন থেকেই অরুর মা এবং কাকার মধ্যে অপরাধ বোধ কাজ করা শুরু করে। অরুর বাবার পোস্টমর্টেম রিপোর্টেও হার্ট অ্যাটাকে মৃত্যুর সত্যতা পাওয়া গেছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় না। অরুরা বুঝতে পারে তারা বড় একটা ভুল করে ফেলেছে। স্যার, এই যে এক্ষুনি খবর এলো হাইওয়ের ধারে নাকি একটা মেয়ের লাশ পড়ে আছে স্যার। হ্যাঁ, বলো কি? চলো চলো, গাড়ি বের করো। দারোগাবাবু গাড়ি বের করে রওনা দেয় ঘটনাস্থলের দিকে। গিয়ে দেখে
উলঙ্গ একটি মেয়ে মরে পড়ে আছে হাইওয়ের ধারের ভুট্টা খেতে। দেখে মনে হচ্ছে লাশটি আরো 4-5 দিন আগে মরেছে। বিকট গন্ধে সবার বমি চলে আসার উপক্রম। লাশের অদূরে মেয়েটির জামা কাপড় পরে আছে। কোনো ক্লু পাওয়া যায় কিনা এই ভেবে আরো কিছুটা খোঁজাখুঁজি করা হয় আশেপাশে। লাশের বেগতিক অবস্থা দেখে দারোগাবাবু রওনা হয় হসপিটালের দিকে। উদ্দেশ্য নিতাইকে ডাকা। কিছুক্ষণ পরে দারোগাবাবুর গাড়ি এসে থামে হসপিটাল চত্বরে। দারোগাবাবু এবং 2 কনস্টেবল মিলে হাঁটা দেয় মর্গের দিকে। প্রচন্ড ভ্যাপসা গরমে সবাই ঘেমে অস্থির। নিতাই তখন তার অ্যাসিস্ট্যান্ট কমলকে সাথে নিয়ে মর্গে কাজ করছিল। শোন কমল, লাশের সেলাই এখন থেকে এইভাবে করবি। হ্যাঁ ওস্তাদ, ঠিক আছে। এর মধ্যেই উপস্থিত হলেন দারোগাবাবু। কিরে নিতাই, কেমন আছিস বল? তুই তো আজকাল আর আমাকে পাত্তাই দিস না রে। ওস্তাদ এখন আমাদের বিজি মানুষ, ও ওনার সঙ্গে দেখা করতে গেলে এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে না। কমল, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় শিখিসনি নাকি? কিছু মনে করবেন না দারোগাবাবু, নতুন অ্যাসিস্ট্যান্ট আমার। আর আর কি যে বলেন আপনি, আমি কেন পাত্তা দেব না আপনাকে? আপনি হলেন আমার ভালোবাসার মানুষ। আরে থাক থাক, আর ঢপ দিস না। কেমন ভালোবাসার মানুষ সেটা তো দেখতেই পাচ্ছি। 3টে ধর্ষণ ও খুনের ভিকটিমের লাশের পোস্টমর্টম করতে বললাম, কিন্তু করলি না। আর সেগুলো তোর সেই ভূতে ধরা অ্যাসিস্ট্যান্টের কাছে দিলাম। কিন্তু ভালো কোনো রেজাল্ট পেলাম না। এখন এই 3টে কেসের কোনো সুরাই হলো না। বাবু, আপনি তো জানেন মেয়ে মানুষের কাজ আমি খুব কম করি। বিয়ে শাড়ি তো দিলেন না। নারী শরীর দেখে উত্তেজনা বাড়ে তো। নিতাই, তোর বয়স হয়েছে রে, অথচ এখনো তোর পুড়কি গেল না শালা। এখন চল, একটু আমার সাথে চল। হাইওয়ের ধারে ভুট্টা জমিতে একটা লাশ পড়ে আছে, নারীর লাশ, বিশ্রীভাবে পড়ে আছে। এটা তুই না করতে পারবি না নিতাই। আমাকে যদি ভালোবেসে থাকিস, আর আমি যদি একটুও তোর কোনোদিন কোনো উপকারে লেগে থাকি, তবে দয়া করে চল ভাই। না না দারোগাবাবু, না, এই মেয়ে মানুষের কেসে আমাকে নেবেন না তো। আরে দূর, চল তো। এই লাশ দেখলে তোর উত্তেজনা বাড়বে না, উল্টে কমে যাবে। আরে চল চল, আর নাটক করিস না। আরে মাল খাওয়ার পয়সা দিচ্ছি এখন, চল চল, দেরি করিস না। এই যে মদের কথাটা বললেন না বাবু, মনটা বড় আবেগী হয়ে গেল। কমল, এই কমল। আগে ওস্তাদ, আমি তো রেডি। চলেন দারোগাবাবু, চলেন। দারোগাবাবু, নিতাই এবং কমল সবাই গাড়িতে করে রওনা দেয় ঘটনাস্থলের দিকে। এই গরমের মধ্যেও নিতাই তার বোতল থেকে 2 ঢোক সুখসুধা খেয়ে নেয়। বুঝলি নিতাই, এই নিয়ে 4টে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে। এখনো কোনো কুল কিনারা করতে পারলাম না। এর মধ্যে 30 দিনের সময় দিয়েছে উপর থেকে। যদি কিছু করতে না পারি, তবে হয়তো তোদের সাথে আর কোনোদিন দেখা হবে না, হয়তো চাকরিটাও আর থাকবে না। দারোগাবাবু, এত চিন্তা করবেন না। আমি বাবু আপনাকে আপনাকে নিজের লোক মনে করি। আমি থাকতে একটা না একটা সমাধান আপনাকে দেবো বাবু, কথা দিচ্ছি আমি। তোর উপরই তো ভরসা আছে, যেটা তোর ওই চেলা রাজুর উপর নেই। নিতাই, একটা কোনো সমাধান তোকে বের করতেই হবে। কথা বলতে বলতে দারোগাবাবু সহ নিতাই পৌঁছে গেল ঘটনাস্থলে। চারিদিকে লোকজন গিজগিজ করছে, এর মধ্যে আবার কিছু লোক প্রতিবাদও করছে। আর প্রতিবাদটা হওয়াই স্বাভাবিক। এই নিয়ে 4টে খুন হলো, কিন্তু কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়নি। দারোগাবাবুকে যে কি শুনতে হবে আজকে মিডিয়া এবং পুলিশ সুপারের কাছে, তিনি সেই চিন্তায় মগ্ন। লোকজনকে পাশ কাটিয়ে দারোগাবাবু এবং কনস্টেবল মুখে রুমাল চেপে এগিয়ে যায় লাশের দিকে। পেছন পেছন নিতাই এবং কমল। লাশের কাছে গিয়ে নিতাইয়ের চক্ষু চড়ক গাছ। লাশটি প্রায় পচেই গেছে। বাবু, বুঝলেন, এই লাশ মরেছে পাক্কা 5 দিন আগে। আর শরীরে অনেক জায়গা থেকে মাংস খুলে গেছে। এটা হয়তো শিয়াল কুকুরেরই কাজ। লাশের পুরো মুখ থেতলানো, চেহারা বোঝার কোনো উপায় নেই। মুখের কিছু কিছু জায়গার চামড়া খুনি কেটে নিয়ে গেছে, অথবা শিয়াল কুকুরে খুবলে নিয়েছে। নিতাই এবং কমল মিলে একটা বড় পলি ব্যাগ লাশের পাশে বিছিয়ে দেয়।
লাশটি দুজন মিলে চ্যাংদোলা করে তোলে সেই পলিব্যাগের উপর। যেখানে যেখানে ধরেছে সেই জায়গাগুলোর মাংস কেমন যেন গলে গলে যাচ্ছে। গা গিনগিন করে ওঠে নিতাইয়ের। লাশটিকে পলিব্যাগের উপর রাখতেই একজন কনস্টেবল চিৎকার করে ওঠে, স্যার, লাশের নিচে না একটা কাপড়ের টুকরোর ছেঁড়া অংশ দেখা যাচ্ছে। আরে হ্যাঁ, তাই তো। খুব সাবধানে তোল ওটাকে স্যাম্পেলের ব্যাগে। নিতাই একটু হকচকিয়ে ওঠে। নিতাইয়ের হকচকিয়ে ওঠার পিছনে অবশ্য একটা কারণ আছে। কাপড়টা যে প্রিন্টে ছিল সেই প্রিন্টের একটা ফতুয়া আছে নিতাই। বলা বাহুল্য, নিতাই ওর ওই মোটা কাপড়ের ফতুয়াটা সব সময়ই পরে। বেশিরভাগ সময় তাকে ওই কাপড়ে দেখা যায়। আমার কাপড় এখানে কিভাবে এলো? দারোগাবাবু নিতাইয়ের হকচকিয়ে ওঠা এবং আমতা আমতা ভাব খেয়াল করে। কিরে নিতাই, আজটা দেখে ভয় পেয়ে গেলি নাকি? হ্যাঁ, আর জাগছে নাকি কাম বাসনা? হ্যাঁ, আগে আগে না বাবু, দুর্গন্ধে না গাটা ঘুলিয়ে যাচ্ছে আমার। নিতাই লাশটাকে পলিথিন ব্যাগে মুড়িয়ে ভুট্টা ক্ষেতের একটু ভিতরে ঢুকে পকেট থেকে বোতল বার করে কয়েক ঢোক মদ খেয়ে নিল। কি দেখলাম? আমার কাপড়ের অংশ লাশের কাছে কি করে হলো? কি করে এলো এখানে? নিতাই, ওই নিতাই, এই চল। আরে চল, মালটা পরে খাস। নিতাই এবং কমল লাশটি প্যাক করে একটা ভ্যান ডাকে। লাশটিকে সাবধানে ভ্যানে তুলে রওনা হয় ওরা হাসপাতালের দিকে। ওস্তাদ, ওস্তাদ, আরে ওস্তাদ। নিতাই তখন অন্যমনস্ক ছিল। বারবার মাথায় ঘুরছিল সেই কাপড়ের টুকরোর কথা। এই দুপুরের তপ্ত রোদে কপালের দুই ধার দিয়ে দরদর করে সে ঘেমে চলেছে। কমলের ডাক শুনে ওস্তাদ, তার সেই চিন্তার ঘোর কাটল। ওস্তাদ। বলি, তোর বাবার বিয়ে লেগেছে? এতবার ডাকছিস কেন? এই কাপড়ের টুকরোটা যে আপনার, এইটা কিন্তু আমি জানি। এই কাউকে বলবো না। ওরে সুর, ওটা তোর বাপের কাপড় শালা। বড় হয়েছে আমার কাপড় চেনার লোক। বলেই নিতাই তার জুতোটা খুলে কমলকে ছুঁড়ে মারে। রাগে গজগজ করতে করতে হাসপাতালে ফেরে। শালা সুয়ার। নিতাইয়ের মন লাগছে না কিছুতে। হাসপাতাল চত্বরে যখন এসে পৌঁছয় তখন মাথার উপরের সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। রাত হবে হবে করছে। নিতাই এবং কমল লাশ নিয়ে সরাসরি মর্গে চলে যায়। ডাক্তারবাবুর থেকে প্রয়োজনীয় নির্দেশনা নিয়ে দুজনে ধরাধরি করে লাশটা তুলে মর্গের টেবিলে। পলিথিন ব্যাগটা সরাতেই দুর্গন্ধের একটা দমকা হাওয়া দুজনের নাকে এসে যেন ধাক্কা খেল। ওস্তাদ, ওস্তাদ, আর কয়টা টাকা দেন না, একটু একটু হিরো হয়ে আসি। তুই সব হিরোইন টিরোইন ঘাস বলি না, দিন দিন গবেট হয়ে যাচ্ছিস। এনে তার টাকা। শোন, আমার জন্য আগে এক বোতল সুখ সুধা আনবি। লাশ পচতে শুরু করেছে। তারপর যা, তুই যেখানে বাড়িস টানতে যা, আমার দেখার দরকার নেই। আচ্ছা ওস্তাদ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই বলে কমল বেরিয়ে যায়। নিতাইও চিন্তা করে সারাদিন ভারী কিছু খাওয়া হয়নি, তারপরে ব্যবসা গরমে দম আটকে আসছিল। নিতাই বাইরে যায় খাবার খেতে। তখন সূর্য অবশ্য ডুবে গেছে। যতই রাত হোক কাজটা শেষ করতে হবে। আর এখন কমল যেহেতু মর্গের বাইরের বেঞ্চি ঘুমোয়, তাই তেমন একটা সমস্যা হয় না নিতাইয়ের। নিতাই খাওয়া দাওয়া সেরে আবার কাজে লেগে পড়ে। লাশটা বেশ বিপৎস। নিতাই লাশটা উল্টে পাল্টে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। সবকিছু খুঁটিয়ে দেখে নিতাইয়ের মনে হয় মেয়েটি বোধহয় স্বেচ্ছায় খনির সঙ্গে সঙ্গম করেছে, যেখানে নিরোধ ব্যবহার করেছে খনি। নিতাই লাশটির গলা থেকে তলপেট পর্যন্ত খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে থাকে সবকিছু। ঠিক সেই সময় নিতাই, এই নিতাই, কবে মুক্তি দিবি আমায়? হ্যাঁ, শোন না, শোন শোন, এই শরীরটা দিবি আমায়। কতদিন থেকে একটা শরীর করছি। হ্যাঁ,
দে না, দে 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 দে। ও আবার তুই? হ্যাঁ রে, বলি তুই কি আমায় একটু শান্তি দিবি না রে? আর কিসের শরীর শরীর করিস তুই? মরার সময় মনে ছিল না এসব? ঠিক এই কথা বলার সাথে সাথে নারী লাশটি একটু ঝাঁকুনি দিয়ে ওঠে। নিতাই অবশ্য খুব একটা ঘাবড়ায় না, কারণ নিতাই জানে এই কাজটা হলো আত্মার। বিগত দিনগুলোতেও এই জয়ের আত্মা মৃত শরীরে কিছুক্ষণ সময়ের জন্য ঢোকে, আবার বেরিয়ে যায়। এটা কোন জয় তোমাদের মনে আছে তো? রানীর ছেলে জয়। ওর আত্মা তখনও মুক্তি পায়নি। ওই যে ওর শরীরের কিছু অংশ যে পড়েছিল খ্রিস্টান সমাধিস্থলে, সেটা নিতাই কুড়িয়ে এনেছিল, কিন্তু জয়ের লাশ হস্তান্তর করার সময় সেটা আর দেওয়া হয়নি। নিতাইয়েরও আর মনে ছিল না, তবে জয়ের আত্মাটা নিতাইয়ের কোনো ক্ষতি করে না। শুধু নিতাই একা থাকলে একটু ভয় দেখায়, অথবা তার উপস্থিতি জানান দিয়ে যায়। একবার তো এমন ঘটেছিল যে নিতাই একটা লাশ কাটার সময় একটা লাশ বেড থেকে উঠে বসেছিল। নিতাই সাথে সাথে হাতুড়ি দিয়ে সজোরে তাকে একটা আঘাত করেছিল। চিৎকার করে আত্মাটি বের হয়ে গিয়েছিল শরীর থেকে। এবারও তার ব্যতিক্রম হলো না। লাশটি যখনই ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল, নিতাই সজোরে হাতুড়ি দিয়ে লাশের কাটা পেটে আঘাত করে। ঠিক সেই সময় আবার দরজায় কড়া নাড়ার শব্দ আসে। ওস্তাদ, ও ওস্তাদ, আরে দরজা খোলেন, দরজা খোলেন, দরজা খোলেন। মালটা রাখ, আর তুই যা, আর যেখানেই যাস শোন, তাড়াতাড়ি চলে আসবি। কাজটা কিন্তু একসাথে করতে হবে। ওস্তাদ, আমার না আজ একটু দেরি হবে। সারা রোজের একই নাটক। ঠিক আছে, আমিও কিছুক্ষণ কাজ করে বাড়ি ফিরবো। তুই শোন, শুধু মলটা একটু পরিষ্কার করে রাখিস, বুঝলি? আমি কাল সকাল সকাল আসবো কিন্তু। নিতাই কয়েক ঢোক মদ খেয়ে আবার কাজ শুরু করে। নারী শরীরের প্রতি নিতাইয়ের একটা টান থাকলেও এই লাশের প্রতি কোনো আকর্ষণ নিতাই অনুভব করছে না। নিতাই এর আগেও নারী শরীর কেটেছে, মাঝে মাঝে হয়তো লালসাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে হচ্ছে, তবে এই লাশটা দেখে খুনের প্রতি ঘেন্না বেড়ে গেছে নিতাইয়ের। প্রচন্ড ঘাম ঝরছে শরীর বেয়ে, মাথাটাও ঘুরছে। নিতাই ডাক্তারবাবুর নির্দেশনা মতো অর্গান কালেক্ট করে। নিতাই সিদ্ধান্ত নেয় বাকি কাজটা সে পরদিন এসে করবে। না, শরীরটা দিচ্ছে না। বাড়ি যাওয়াটা এবার দরকার। সকালের ওই কাপড়ের টুকরোটা নিয়ে বেশ চিন্তা হচ্ছে। যাই, আজকে যাই, কাল না হয় এসে বাকি কাজ করা যাবে কোনো। নিতাই আরো 2 ঢোক মদ খেয়ে বোতলটা জামার নিচে গুজে রওনা হয় বাড়ির দিকে। মেন রোড থেকে নেমে লম্বা এক ইটের সোলিং করা রাস্তা, 2 পাশে বাঁশবাগান আর জঙ্গল। অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্টের টিম টিম করে জ্বলছে ফিউজ বাল্বগুলো। নিতাই সেই রাস্তায় নামতেই দেখে একজন মহিলা রাস্তার বাম দিকে ঝোপের পাশে বসে কাঁদছে। এটা কান্না নাকি গোঙানির আওয়াজ তা ঠিক স্পষ্ট নয়। নিতাই বিষয়টাকে পাত্তা দেয় না, সামনের দিকে এগিয়ে যায়। 10 পা এগোতেই দেখে ঠিক একই মহিলা বাম পাশের ঝোপের ধারে 2 হাঁটুর মাঝখানে মাথা রেখে কাঁদছে। নিতাই এবার কিছুটা ভয় পেয়ে যায়। নিতাই এবার সাহস করে মহিলাটির কাছে এগিয়ে যায়। এই, কে রে তুই? এখানে এখানে এরকম ভাবে একা একা বসে কাঁদছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? কি হলো? কিছু বলছিস না কেন? কোনো উত্তর না দেওয়ায় নিতাই আবার হাঁটতে শুরু করে। কিন্তু এ কি? নিতাই সামনের দিকে তাকিয়ে দেখে রাস্তার ধার দিয়ে লাইন ধরে সেই একই মহিলা বসে আছে। একজন নয় কিংবা 2 জন নয়, লাইন ধরে সারিবদ্ধভাবে বসে আছে
একজন মহিলা। যত দূর চোখ যায় সকলে একই সুরে কাঁদছে আর গোঙাচ্ছে। নিতাইয়ের শরীরটা কেমন যেন খারাপ লাগতে শুরু করে। নিতাই নিজের চোখ কচলে দেখে যে নিতাই কি ঠিক দেখছে? একই মানুষ এতগুলো কি করে? যত দূর চোখ যাচ্ছে শুধু একই মানুষ, একই কান্না, একই গোঙানি। আওয়াজে মনে হচ্ছে নিতাইয়ের কান ফেটে যাবে। নিতাই এবার প্রচন্ড ভয় পেয়ে দৌড়তে শুরু করে। সবগুলো মেয়ে এবার হাঁটুর মাঝখান থেকে মাথা তোলে। কারোর মুখ বোঝা যাচ্ছে না, সবার মুখ থ্যাতলানো, চোখগুলো কোটর থেকে বেরিয়ে এসেছে, দাঁতের মাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। দাঁতগুলো যেন কোনোভাবে মুখের সাথে আটকে আছে। এ কি? এ তো সেই লাশ যাকে আমি কেটে রেখে এসেছি মর্গের টেবিলে। আর কবে মুক্তি দেবে আমায়? নিতাই, কবে মুক্তি দেবে আমায়? কষ্ট হচ্ছে আমার, কষ্ট, কষ্ট নিতাই। সবগুলো মেয়ে একই সাথে কথাগুলো বলছে, তবে সেটা ছেলের কণ্ঠে। একসাথে হাজার খানিক কণ্ঠ যেন চিৎকার করে বলছে, কষ্ট হচ্ছে নিতাই, আমাকে মুক্তি দে। নিতাইয়ের কান ফেটে যাবে এবার, বুক ফেটে যেন হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। নিতাই দৌড়তে দৌড়তে মাটিতে লুটিয়ে পড়ে। আরে আমি এখানে কেন? ওহ, নেশাটা মনে হয় একটু বেশি চড়ে গেছিল। না, বাড়ির দিকে যাই। যখন নিতাইয়ের হুঁশ ফেরে তখন নিতাই নিজেকে ওই রাস্তায় পায়। নিতাইয়ের ধীরে ধীরে গতকাল রাতের সব কথা মনে পড়ে। নিতাইয়ের শরীরে তখন প্রচন্ড ব্যথা। নিতাই ধীরে ধীরে বাড়ির দিকে যায়। তখন সবে ভোরের আলো ফুটেছে। নিতাই তার নিজের ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। নিতাই, এই নিতাই, দরজা খোল, দরজা খোল বলছি। নিতাই! নিতাইয়ের ঘুম ভাঙে দরজা ধাক্কানোর জোর শব্দে। কে রে? দরজা খোল নিতাই, আমি দারোগা বাবু। হ্যাঁ? ও বাবু, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসছি। নিতাই আড়মোড়া ভেঙে তড়িঘড়ি গিয়ে দরজা খোলে। দরজা খুলতেই দারোগা বাবু সহ 5 জন কনস্টেবল নিতাইকে ঠেলে ঘরের ভিতর ঢোকে। ঘরে ঢুকেই দারোগা বাবু নিতাইয়ের কলার চেপে ধরে বলে, সালা, বুড়ো হয়েছিস তারপরও মেয়েদের প্রতি লোভ যায়নি? 4 মেয়েকে ধর্ষণ করে খুন করলি সালা। আরে কি মস্করা করছেন দাদাবাবু? আমি ধর্ষণ, খুন? আরে আরে আমি তো নেশাগ্রস্ত নই। আপনি কি নেশা করেছেন নাকি? দারোগা বাবু সাটিয়ে এক চড় দেয় নিতাইয়ের গালে। মুখ সামলে কথা বল নিতাই। গতকাল উদ্ধার করা লাশের নিচে যে জামার টুকরোটা পাওয়া গিয়েছে সেটা তোর, আর এখন সালা নাটক করছিস। কি বলছেন বাবু? আমি তো মজা করে আপনার কাছে বিয়ে টিয়ে করতে চাই। একটু এত নারীর লোভ আছে আমার, মানছি, কিন্তু বাবু আমি এতটাও জঘন্য নই। আর আর ওটা আমার জামার টুকরো নয় বাবু। ভ্যানওয়ালা আমাকে সব বলেছে নিতাই। তোর জামাটা বের কর, বের কর জামাটা। আমি সাথে করে সেই ছেঁড়া টুকরোটা এনেছি, বের কর তোর জামাটা। নিতাই তার জামাটা খুঁজতে শুরু করে। অগোছালো কাপড়ের স্তূপ খুঁজেও জামাটা পায় না। নিতাইয়ের পাশাপাশি ঘরের প্রতিটা জায়গা উল্টে পাল্টে খোঁজ শুরু করে দারোগাবাবুর সাথে আসা কনস্টেবল। অবশেষে সেই জামাটি খুঁজে পাওয়া যায় নিতাইয়ের খাটের তোশকের নিচে। স্যার, স্যার খুঁজে পেয়েছি। এই তো জামাটা তোষকের নিচে লুকিয়ে রাখা ছিল স্যার।
কিরে, এখন কি বলবি নিতাই? তোর এই জামাটা তো ছেঁড়া, আর এই ছেঁড়া অংশই পাওয়া গিয়েছে ডেড বডির নিচ থেকে। দারোগাবু, বাবু বিশ্বাস করুন, আমি আমি এসব করিনি। আমি মৃত মানুষ কাটাকুটি করি বাবু। জীবন্ত মানুষকে কাটার মতন সাহস ক্ষমতা আমার দুটোই নেই বাবু। আমার সাথে না, দারোগাবু, আমার সাথে কোনো বড় ষড়যন্ত্র হচ্ছে, আমি বলছি, খুব বড় ষড়যন্ত্র। নিতাই, আমার করার কিচ্ছু নেই। তুই অপরাধ স্বীকার কর বলছি। তথ্য প্রমাণ যা আছে তাতে তুই দোষী। বাবু, আপনার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, আমাকে বিশ্বাস করুন। আমি আমি এসব করিনি। গভীর কোনো ষড়যন্ত্র হচ্ছে আমাকে নিয়ে বাবু, গভীর কোনো ষড়যন্ত্র। আমাকে আমাকে কিছুদিন সময় দেবেন বাবু। আশা করি একটা সমাধান হবে। একটু সময় দিন আমাকে। কেন রে, আবার কি তুই ভূতের কোনো নাটক সাজাবি? হ্যাঁ? না বাবু, না, আমার উপর আস্থা রাখুন আপনি। দারোগাবাবু একটু শান্ত হলেন নিতাইয়ের কথাগুলো শুনে। সত্যি তো, নিতাইকে দারোগাবাবু চেনে অনেক দিন ধরে। নিতাই এমন কাজ করতে পারে সেটা দারোগাবাবুরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কিন্তু বড় যে প্রমাণ সেটা নিতাইয়ের বিরুদ্ধে। দারোগাবাবু বললেন, শোন নিতাই, তোকে 7 দিনের সময় দিলাম বিশ্বাস করে। এই 7 দিন তুই রাতে থানায় থাকবি। তোকে নজরদারির ভেতরে রাখলাম। সমাধান করতে পারলে তো ভালো, নয়তো জেলে যাবার জন্য প্রস্তুত থাক নিতাই। কেউ আটকাতে পারবে না। ঠিক আছে বাবু, আমার ভগবান যদি সত্যি হয়ে থাকে তবে নিশ্চয়ই আমি এর একটা সমাধান করতে পারবো। দারোগাবাবু নিতাইকে নিয়ে সোজা হসপিটালে চলে যায়। কমল তখন মর্গের ঘর ঝাড়ু দিচ্ছিল। পুরো ঘর পচা বোটকা গন্ধে আচ্ছন্ন। সবাই মুখে রুমাল চেপে ঢোকে। বাবু, এই লাশের সঙ্গে যে সঙ্গম করেছে সে নিরোধ পড়েছিল, আর এই মেয়েটির পরিচিত ছিল খুনি। আপনি শুনলে আশ্চর্য হবেন, খুনটা করা হয়েছে ধর্ষণের পর। কাপড় দিয়ে গলায় চেপে ধরে শ্বাসরোধ করে মারা হয়েছে। আর আর এর আগের দুটো লাশ আমার দরকার বাবু। তোর ওই অ্যাসিস্ট্যান্ট রাজুর মর্গের পাশে বরফ ঘরে রাখা আছে, যা গে লাশ দুটো নিয়ে আয়। আর মাথায় রাখিস নিতাই, কোনো বাড়াবাড়ি নয়। আমার 2জন কনস্টেবল তোর সাথে থাকবে। দারোগাবাবু এই নির্দেশনাগুলো দিয়ে চলে যান। নিতাই, কমল এবং 2জন কনস্টেবল মিলে ধর্ষিত এবং খুন হওয়া দ্বিতীয় ও তৃতীয় মেয়ের লাশ বরফ ঘর থেকে নিতাইয়ের মর্গে স্থানান্তর করে। বডি দুটো শক্ত জমাট হয়ে আছে। ধীরে ধীরে বডি স্বাভাবিক হলে নিতাই কাজ শুরু করে। প্রত্যেকটা অর্গান সে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে এবং এক পর্যায়ে বিস্মিত হয়ে যায়। ঠিক সেই সময় দারোগাবাবু পুনরায় আসে নিতাইয়ের কাছে। আসলে এতটা চাপ যাচ্ছিল দারোগাবাবুর উপর দিয়ে যে এসবের সমাধানের জন্য সে অন্য কোনো দিকে মনোযোগ দিতে পারছে না। দারোগাবাবু নাকে রুমাল চেপে প্রবেশ করে মর্গের ভিতর। বাবা, টিকা যাচ্ছে না। কিরে নিতাই, নতুন কিছু কি পেলি? বাবু, আমার কাছে যে 3টে লাশ এসেছে 3টি একই খুনের কাজ। 3জনের সঙ্গেই স্বেচ্ছায় সঙ্গম করা হয়েছে আর নিরোধ ব্যবহার করা হয়েছে। কিন্তু বাবু, আশ্চর্যের বিষয় যেটা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই দ্বিতীয় ও তৃতীয় লাশের সাথে মরার পরেও সঙ্গম করা হয়েছে। হ্যাঁ, নেক্রোফিলিক? কি বলছিস কি নিতাই? কি ছিলেক? আরে ধুর মূর্খ, আরে যারা মৃত ব্যক্তির সাথে সহবাস করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নিতাইকে সেই রাতে থানায় থাকতে হয়, কারণ এটাই শর্ত ছিল। রাতের থানার পরিবেশ কিছুটা শান্ত, কোলাহল কম। 2-1জন কয়েদি ঘুমোচ্ছে এবং থানায় কর্মরত পুলিশদের চোখও ঢুলুঢুলু করছে। নিতাই থানার ভিতরে বেঞ্চে শুয়ে আছে। নিতাই বেঞ্চে গা এলিয়ে দিতেই, ওস্তাদ, লাশটা কিভাবে আমার গলাটা টিপে ধরেছিল একটু দেখাবো নাকি? রাজু, কি বলছিস এসব? হ্যাঁ? না 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 না, রাজু,
নিতাই বুঝলো এটা একটা স্বপ্ন ছিল। থানায় তখন একে একে পুলিশ সিপাহীরা আসতে শুরু করেছে। নিতাই বেঞ্চ থেকে উঠে বসতেই দারোগাবাবু থানায় ঢুকলো। শুভ সকাল বাবু। হ্যাঁ, শুভ সকাল। কেমন কাটালি রাতটা? হ্যাঁ, হ্যাঁ, আগে খুব ভালো, খুব ভালো। দারোগাবাবু হাসে। ঠিক সেই সময় হন্তদন্ত হয়ে একজন লোক থানায় ঢোকে। বাবু, বাবু, আবারও একটা মেয়ের লাশ পাওয়া গেছে বাবু। হ্যাঁ, নিতাই, নিতাই চল জলদি। চলেন বাবু, হ্যাঁ চলেন চলেন, এক্ষুনি চলেন। দারোগাবাবুর সাথে একজন কনস্টেবল, নিতাই এবং হাসপাতাল থেকে গাড়িতে তুলে নেওয়া হয় কমলকে। সবাই রওনা হয় ঘটনাস্থলের দিকে। ঘটনাটা কোথায় ঘটেছে জানিস? কোথায়? সেই যে রানীর কথা মনে আছে? হ্যাঁ। সেই গ্রামে। বলেন কি? ব্যাপারগুলো কেমন আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। আমি চাকরির আশাটা ছেড়ে দিচ্ছি। গাড়ি এসে দাঁড়ায় সেই দিয়া এবং রানীর গ্রামে। বিস্তৃত ধান ক্ষেতের পাশে কিছু গাছের ঝোপঝাড়, সেখানে পড়ে আছে লাশটি। ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে মারা হয়েছে। গামছাটা গলার সাথে তখনও পেঁচানো ছিল। লাশের শরীরে কোনো কাপড় ছিল না। কাপড়গুলো একটু পাশেই স্তূপ হয়ে পড়ে আছে। চারিদিক থেকে উৎসুক লোকজন পুলিশকে ভুয়া ভুয়া বলে প্রতিবাদ জানাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, লাশের হাতের মুঠোয় এবারও এক টুকরো কাপড়। দারোগাবাবু সেটা দেখেই নিতাইকে টেনে নিয়ে একপাশে যায়। নিতাই, এই কাপড়ের টুকরোটাও কি তোর নাকি? আগে হ্যাঁ হ্যাঁ বাবু, কিন্তু কিন্তু আমি তো সারা রাত থানার বেঞ্চে ছিলাম। তোকে ফাঁসানো হচ্ছে নিতাই, বুঝতে পারছি। আর সন্দেহ তোর দিকেই হওয়াটা খুব স্বাভাবিক। হ্যাঁ, কেন কেন বাবু? বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এসব আমার 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 কোনো হাতে নেই। আমি কিছু করিনি। দারোগাবাবু নিতাইয়ের কাঁধে হাত রাখে। নিতাইকে ইশারায় লোকজনের ভিড়ে একজন মহিলাকে দেখায়। একজন মহিলা সেখানে হাউমাউ করে কাঁদছিল আর শোকে মূর্ছা যাচ্ছিল। দারোগাবাবু বলে, নিতাই, ওই যে মহিলাটাকে চিনতে পারছিস? আগের কেসে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ওই যে যেই ছেলেটার লাশ খ্রিস্টান সমাধিস্থলে পাওয়া গিয়েছিল, সেই ছেলের যে বান্ধবী ছিল এটা তার লাশ, আর ওই মহিলাটি হচ্ছে তার মা। নিতাই যেন আকাশ থেকে পড়ে। সবকিছু কেমন গোলমেলে হয়ে যাচ্ছে দিন দিন। একদিকে অভিযোগের তীর, অন্যদিকে লাশগুলোর সমাধান না হওয়া, সব মিলিয়ে কেমন যেন একটা দম বন্ধ হওয়া পরিস্থিতি। নিতাই অরুর লাশটা ভ্যানে তোলে। কমলকে লাশটা মর্গে নিয়ে যেতে বলে। দারোগাবাবু নিতাইকে নিয়ে অরুর পরিবারের সাথে কথা বলার জন্য অরুর বাড়িতে যায়। বাড়িতে শোকের মাধ্যম চলছে। অ্যাসবেস্টাস এবং টিনের পরিপাটি 3 রুমের বাড়ি। বাড়ির সামনে উঠোন এবং উঠোন পেরিয়ে এক কোণে কুয়ো এবং কলপার। তার একটু অদূরেই ঘাট বাঁধানো পুকুর। দারোগাবাবু নিতাই এবং কনস্টেবল সহ ঢোকে অরুর মায়ের ঘরে। কোনো মতে অরুর মা এবং কাকাকে শান্ত করা হয়। দেখুন, আপনারা যদি আমাদের সাহায্য না করেন তবে অরুর খুনিকে আমরা ধরতে পারবো না। এখন শান্ত হয়ে বলুন তো ঠিক কি হয়েছে। আমার অনু, আমার অনু, আমার অনু। আমার আমার অনু, আমার অনু, আমার মেয়েটা, আমার মেয়েটা আর ফিরবে না। নিয়ে নিল, নিয়ে নিল, ওকে কেড়ে নিয়ে নিল। আমার অনু। মেয়েটা আমার শোকের মধ্যেই ছিল। একদিকে বাবার মৃত্যু, আরেকদিকে জয়ের মৃত্যু। এই দুটো মৃত্যু নিয়ে বেশ হতাশ ছিল। ধীরে ধীরে কিছুটা কাটিয়েও উঠতে থাকে। তবে তবে আমি নিশ্চিত আমার মেয়ের মৃত্যুর পেছনে ওই ছেলেটার হাত রয়েছে।
ওই শয়তান ছেলের আত্মাই আমার মেয়েকে মেরেছে। অরু, অরু, কোন ছেলের হাত? ওই ওই জয়ের আত্মা। সেদিন রাতের পর থেকেই মেয়েটা আমার কেমন যেন একটা হয়ে যায়। রাত আনুমানিক 2টো বাজে। রাতের নিস্তব্ধতা ভেঙে ঝিঝি পোকাগুলো সমস্বরে গান গাইছে। দূর থেকে শেয়াল এবং কুকুরের একটা লড়াইয়ের মৃদু আওয়াজ পাওয়া যাচ্ছে। অরু তার বিছানায় ঘুমিয়ে, অরুর মা অন্য আরেকটি রুমে ঘুমিয়ে। অরু কাঁদতে কাঁদতে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। গরমের দিন হলেও ঘরের জানলা ছিল বন্ধ। হঠাৎই অরু, এ অরু, 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 এই অরু। জয়, তুই তুই এসেছিস? জয়, জয়। জানলাটা খোল। হ্যাঁ, হ্যাঁ। ধীরে ধীরে অরু চোখ খোলে। তখনও ঘুমের ঘোর কাটেনি। অরু জানলা খোলে, কিন্তু কাউকেই দেখতে পায় না। বাইরে ঘুটঘুটে অন্ধকার। অরু জানলা দিয়ে উঁকি মেরে চারপাশটা দেখে নেয়। না, কোথাও কেউ নেই। জানলাটা লাগিয়ে অরু নিজের মনের ভুল ভেবে আবার শুয়ে পড়ে। অরু চোখ বন্ধ করতেই এবার টোকা পড়ে দরজায়। অরু, এই অরু। অরু আবার চোখ খোলে। এসব কি অরু স্বপ্ন দেখছে নাকি সত্যি? অরু বুঝতে পারছিল না। অরু, এ অরু। খুব খুব কষ্ট হচ্ছে আমার। অরু। অরু বিছানা থেকে উঠে দরজাটা খোলে। দেখতে পায় জয় দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে। অরু, এদিকে শোনো। অরু জয়ের ডাক শুনে ঘর থেকে বের হয়। অরু জয়ের কাছাকাছি যেতেই জয়কে আবার দেখতে পায় কুয়োর পাশে। অরু সেখানে এগিয়ে যেতেই এবার জয়কে দেখতে পায় পুকুরের ঘাটে। অরু পুকুর ঘাটের দিকে এগোয়। অরুর ভিতর তখন ভালো মন্দ কিচ্ছু কাজ করছিল না। সে একজন রিমোটের আজ্ঞাবহ রোবটের মতো জয়ের কথা মতো কাজ করছিল। তার মন থেকে ভয়, প্রশ্ন, কৌতূহল সব যেন কোথায় চলে গেছিল। পুকুরের ধারে গিয়ে অরু যেন একটু সম্বিত ফিরে পায়। জয়, অরু জয় বলে ডাক দেয়। ঠিক সেই সময় জয় অরুর দিকে ঘুরে তাকায়। কি ভয়ানক সে চেহারা! পুরো মুখটা ফ্যাকাশে সবুজ। কিছু জায়গা থেকে মাংসগুলো যেন খুলে খুলে পড়ছে। পেটের মাঝখান থেকে গলগলিয়ে রক্ত বের হচ্ছে। আর জয় বলছে, কষ্ট, কষ্ট, কষ্ট হচ্ছে আমার অরু। অরু এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেখানে লুটিয়ে পড়ে। ভোরের আলো ফুটলে অরুর মা অরুকে দেখতে না পেয়ে বাইরে খুঁজতে গেলে দেখে পুকুরের ঘাটে অরু নিস্তেজ হয়ে পড়ে আছে। অরুর কাকা এবং মা অরুকে ধরাধরি করে বাড়িতে আনে। জ্ঞান ফিরলে অরু সব জানায়। এই ঘটনার পর থেকে অরু কেমন যেন হয়ে যায়। দিনের বেলা পুকুর ঘাটে বসে একা একা কথা বলে। ঘরে বিড়বিড় করে আপন মনে কার সাথে যেন কথা বলে। অরু, কি হয়েছে মা তোর? এমন মন মরা হয়ে থাকছিস, একা একা কথা বলছিস। শরীর কি খারাপ লাগছে বাবা? আমি ঠিক আছি মা। আচ্ছা মা, তুমি তুমি কি জয়কে দেখতে পাও? বলো না। মা, ও না খুব কষ্টে আছে। ওর ওর ভীষণ কষ্ট হচ্ছে মা। কি বলছিস রে? মৃত মানুষকে কি কখনো দেখা যায়? তুই হয়তো ওকে নিয়ে একটু বেশি চিন্তা করছিস।
জয়কে আমি প্রতিদিন দেখতে পাই মা। আমাকে আমাকে ওর সাথে নিয়ে যেতে চায় ও। পুকুর ঘাটে ডেকে গল্প করে ও। ও ও ভালো নেই মা। ওর ওর ভীষণ কষ্ট হচ্ছে। ওকে 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 মুক্তি দিতে হবে মা। ওকে কেউ আটকে রেখেছে মা। পুরো ঘটনাটা বলার পর অরুণ মা আবার কাঁদতে শুরু করে। দারোগাবাবু প্রশ্ন করে, আচ্ছা, আপনার মেয়ের সাথে কি কোনো ছেলের সম্পর্ক ছিল? না বাবু, ও তো বাড়ি থেকেই কোথাও যেত না, কারোর সাথে মিশতো না। দারোগাবাবু সহ নিতাই সেখান থেকে বিদায় হয়। রওনা হয় থানার দিকে। গাড়িতে সবাই চুপচাপ। নিতাই, দারোগাবাবু, কনস্টেবল কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। গাড়ি এসে থামে থানার চত্বরে। নিতাই এবং দারোগাবাবুর যেন ধ্যান ভাঙে। গাড়ি থেকে দারোগাবাবু এবং নিতাই নামতে না নামতেই একজন কনস্টেবল ছুটে আসে হন্তদন্ত হয়ে। বাবু, নেমে আর কি হবে বাবু? একটু আগেই খবর এলো যে ওই খ্রিস্টান সমাধিস্থলে নাকি আরো একটা লাশ মরে পড়ে আছে। কি কি বলছিস রে? সালা পাগল করে ছাড়লো। পুরুষ নাকি মহিলা? কার লাশ? যতদূর শুনেছি বাবু, পুরুষের লাশ। কনস্টেবলের কাছ থেকে এই মৃত্যুর খবর পেয়ে দারোগাবাবু এবং নিতাইয়ের চোখ কপালে উঠেছিল। কেমন সবকিছুই গোলমেলে ব্যাপার। প্রথমে 5 জন নারীকে ধর্ষণ এবং খুন, আগের সেই কেসের অরুর মৃত্যু, 2টো লাশের কাছে নিতাইয়ের জামার অংশ, এখন আবার সেই প্রথম কেসের মতো খ্রিস্টান সমাধিস্থলে লাশ। নিতাই তো ঘটনাস্থলে যাবার আগেই মনে মনে স্থির করে ফেলেছে যে সবকিছুর সাথে আগের ঘটনার কোনো একটা যোগসূত্র আছে। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। নিতাই তার জামার ভিতর থেকে সুখসুধায় ঢকঢক করে কয়েক ঢোক মদ খেয়ে নেয়। দারোগাবাবু তখন একটা সিগারেট জ্বালায়, বলে, নিতাই, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? আগে আগে হ্যাঁ বাবু, আগের কেসের সাথে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। কিন্তু তাই বলে সব ভৌতিক ঘটনা বলে চালিয়ে দেবার কোনো রাস্তা নেই এবার। এতগুলো মেয়েকে ভূতে এসে তো ধর্ষণ করে যায়নি, কোনো মানুষেরই কাজ। সালাকে যদি একবার ধরতে পারি না, বাপের নাম সালা বলিয়ে দেব। দারোগাবাবুর গাড়ি এসে পৌঁছয় খ্রিস্টান সমাধিস্থলে। বিকালের পড়ন্ত আলো এসে পড়েছে চার্চের গায়ে এবং পুরো সমাধিস্থলে। সমাধিস্থলের ভিতরে কিছু উৎসুক জনতা জটলা পাকি আছে সেই ট্যাঙ্কের ধারে। নিতাইয়ের বুকটা ছ্যাদ করে ওঠে। মনে মনে দারোগাবাবু এবং নিতাই বলে ওঠে, আবারও সেই জলের ট্যাঙ্ক। ভিড় ঠেলে কনস্টেবল, পুলিশ এবং নিতাই যায় লাশের কাছে। লাশ দেখে দুজনের হৃদস্পন্দন যেন আরো বেড়ে যায়। বুকের ভিতর কেউ যেন হাতুড়ি পেটা করছে অনবরত। ঠিক সেই আগের মতোই লাশটি পড়ে আছে উপর হয়ে দিয়ার কবরের উপর। কবরের সেই ক্রুশটা ভেঙে ফোঁড় ফোঁড় হয়ে গেছে পেট থেকে পিঠের ভেতর। নিতাই লাশটির দিকে এগিয়ে যায়। লাশটিকে উল্টাতেই ধরফড়িয়ে ওঠে। পিছন দিকে চলে আসে নিতাই। পিছনে আসতে গিয়ে পড়ে যায়। তার সারা শরীর কাঁপতে থাকে। দারোগাবাবুর চোখগুলো বড় বড় হয়ে যায়। কি দেখছি? না, রাজু, রাজু হতে পারে না। রাজু, দাঁড়াও, কোন থেকে কি হয়ে গেল? রাজু,
দারোগাবাবু নিতাইকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। নিতাইকে ডেকে একপাশে নিয়ে যায়। গাড়ি পাঠিয়ে আনা হয় নিতাইয়ের অ্যাসিস্ট্যান্ট কমলকে। কারণ নিতাই এতটাই ভেঙে পড়ে যে ওর পক্ষে সম্ভব ছিল না লাশ গাড়িতে তোলা। নিতাই, একটু শান্ত হও। তুমি এতটা আবেগী তা সত্যি জানা ছিল না। বুঝতে পারছি যে তোর শক্ত থাকাটা কঠিন, কিন্তু কিন্তু দেখ, একমাত্র তুই কিন্তু পারবি এসবের সমাধান করতে। নিতাই, ওঠ, ওঠ নিতাই, শক্ত হ। নিতাই, ওঠ। বাবু, বাবু, জানেন বাবু, সে ছোট থেকে ওকে মানুষ করেছি আমি। আমার হাতে ও বড় হয়েছে। ওর বাবার মতো সব আবদার আমি পূরণ করেছি। ছোটবেলায় কত ঘাড়ে নিয়ে ঘুরেছি। ওর মৃত্যু আমি কি করে মেনে নেব বাবু? আমি কি করে মেনে নেব? আসলে নিতাই এই এলাকায় অনেক আগে এসেছে। 15 বছর রাজুদের বাড়ির একটা ঘরে ভাড়া থাকে। রাজুকে দেখেছে সে সেই ছোটবেলা থেকে। নিতাইয়ের মনে পড়তে থাকে রাজুর সাথে কাটানো পুরনো স্মৃতি। কাঁদতে কাঁদতে জামার ভিতর থেকে মদ বের করে 2-3 ঢোক কোট করে গেলে নিয়ে ধীরে ধীরে একটু ধাতস্থ হয়। ওদিকে কমল এসে পৌঁছয় ঘটনাস্থলে। সেও বিমর্ষ হয়ে যায় রাজুর লাশ দেখে। রাজুর লাশটা পলিথিনে মুড়িয়ে নেয় সে। নিতাইয়ের নির্দেশে ভ্যান নিয়ে রওনা হয় হসপিটাল মর্গের দিকে। নিতাইকে নিয়ে পুলিশ রওনা হয় নিতাই যেখানে থাকে, অর্থাৎ রাজুর বাড়ির দিকে। নিতাই কিভাবে এই মৃত্যুর খবরটা বাড়িতে দেবে সেটাই ভেবে পাচ্ছে না। গাড়ি এসে যখন রাজুর বাড়ির সামনে থামে তখন সন্ধে 7টা। দারোগাবাবু গাড়ির থেকে নেমে বাড়ির ভিতরে ঢোকে, আর পিছনে পিছনে ঢোকে নিতাই। দারোগাবাবু রাজুর মৃত্যুর খবর রাজুর বাবা মাকে জানালে বাড়িতে কান্নার রোল পড়ে যায়। নিতাই কাঁদতে কাঁদতে তার ঘরে ঢুকে যায়। নিতাইয়ের ভেঙে পড়া বুঝতে পারে দারোগাবাবু। তিনি এখন কোন দিক সামলাবেন বুঝতে পারছেন না। ওদিকে হাসপাতাল মর্গে আজকের 2টো লাশ, আবার আগের 3টে লাশ আছে। নিতাইকে শান্ত না করতে পারলে দারোগাবাবু নিজেই ফেঁসে যাবেন। দারোগাবাবু নিতাইয়ের সাথে নিতাইয়ের ঘরে ঢোকে। নিতাই, বাস্তবে ফিরে আয়। দেখ, তুই যদি এখন ভেঙে পড়িস তবে খুনিরা ধরা পড়বে না, আর তোর রাজুর খুনিও কিন্তু ধরা পড়বে না। কিরে, তুই কি চাস না রাজুর আত্মা মুক্তি পাক? দারোগাবাবুর এই কথায় নিতাই যেন একটু শান্ত হয়, কারণ রাজু আত্মহত্যা করে মরেছে। তাও আজকে শনিবার, সেই সাথে অমাবস্যা। নিতাই আবার কয়েক ঢোক মদ খায়, নিজেকে শক্ত করে বলে, চলেন বাবু, চলেন। দারোগাবাবু নিতাইকে জড়িয়ে ধরে একটু শক্ত করে। অতঃপর সবাই রওনা হয় হাসপাতাল মর্গের দিকে। মর্গে তখন 5টা লাশ। 3টে আগের, যেগুলো মর্গের ঘরের এক ধারে বরফ এবং চা পাতা দিয়ে মোড়ানো, আর 2 টেবিলে 2টো লাশ, একটা অরুর আর অপরটি রাজুর। অ্যাসিস্ট্যান্ট কমল 2 টেবিলের মাঝখানে দাঁড়িয়ে লাশগুলো দেখছিল। অত্যন্ত সাহসী ছেলে। নিতাই তার মধ্যে পরবর্তী নিতাইকে দেখতে পায়। কাজের প্রতি প্রচণ্ড ডেডিকেশন ছেলেটার, কিন্তু বদ অভ্যেস হলো হেরোইন খাওয়া। নিতাই মর্গের ঘরে ঢুকতেই কমল বলল, ওস্তাদ, কোথায় কি কাটবো একটু বলে দেন। আর আপনার জন্য কি ওই সুধা আনবো নাকি একটু? নিতাই চুপচাপ থাকে। দারোগাবাবু পকেট থেকে টাকা বের করে কমলকে দিয়ে বলেন, এই নে, তোরা রাতে মাল খাবার খাস। আর নিতাই, আমি চললাম। তুই একটু শক্ত থাক, আর সবকিছুর একটা সমাধান বের করার চেষ্টা কর। হয়তো আমরা কিছু মিস করে যাচ্ছি, জানিস। আচ্ছা, ভালো কথা, রাজুর যে একটা অ্যাসিস্ট্যান্ট ছিল না, সে এখন কোথায়? ওই মালটাকে জিজ্ঞাসাবাদ করা খুব দরকার। ওর থেকে কিছু ক্লু পাওয়া যেতে পারে। ওকে আমারও দরকার দারোগাবাবু। নিতাই তার কাজ শুরু করে। দারোগাবাবু বেরিয়ে যান। দারোগাবাবু এবং তার ফোর্স
খুঁজতে শুরু করে সুবোধকে। ওদিকে নিতাইয়ের অ্যাসিস্ট্যান্ট কমল যায় রাতের খাবার এবং নেশাদ্রব্য কেনার জন্য। নিতাই আবারও কয়েক ঢোক মদ খেয়ে নেমে পড়ে লাশগুলোর পিছনে। রাজুর লাশটা নিতাই তার চাদর দিয়ে ঢেকে রাখে। যতবারই ওর দিকে নিতাইয়ের চোখ যাচ্ছিল ততবারই নিতাই ভেঙে পড়ছিল। অরুর লাশটাকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে নিতাই। আবার আগের মৃত লাশগুলোকেও পুনরায় সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে। নিতাই বুঝতে পারে মর্গের ঘরে আত্মারা ঘোরাফেরা করছে। এটা বোঝার ক্ষমতা নিতাইয়ের আছে। পুরো ঘরটা লাশের গন্ধে ভরে আছে। এমন ঘটনা নিতাইয়ের কাছে প্রথম, কারণ একসাথে এতগুলো লাশ যেগুলো বোধহয় একই ঘটনার সঙ্গে যুক্ত মর্গের মধ্যেই রয়েছে এই সময়। নিতাই অরুর লাশটা উল্টে পাল্টে দেখে। সবগুলো ধর্ষণ এবং খুন একজন ব্যক্তি করেছে, এটা এখন স্পষ্ট। নিতাই যখন অরুর উপর হয়ে লাশ কাটতে যায় তখন মনে হয় নিতাইয়ের পিছনে কেউ একজন দাঁড়িয়ে। নিতাই তেমন একটা পাত্তা দেয় না। অরুর বুক থেকে পেট অবধি যখন ছুরি দিয়ে চিড়ে ফেলে ঠিক সেই সময় নিতাই, নিতাই, তোর দিন ঘরে এসেছে। নিতাই, তুইও বাঁচবি না, তুইও বাঁচবি না তোর সাক্ষাতের মতো, বাঁচবি না। নিতাই কোনো দিকে পাত্তা দেয় না, আপন মনে কাজ চালিয়ে যায়। নিতাই অরুর লাশের ডান দিকে গিয়ে যখন উপর হয়ে দেখছিল ঠিক সেই সময় অরুর লাশটা হঠাৎ যেন কেঁপে উঠল। এমনটা অনেক সময় হয় মানব শরীরের পেশি এবং স্নায়ুগুলোর কারণে। নিতাই আবারও কাজে মনোযোগ দেয়। ঠিক সেই সময় অরুর লাশটি কেঁদে ওঠে। নিতাই, নিতাই, তুই আমাকেও কষ্ট দিয়েছিস। এখন আমার ভালোবাসার মানুষকে দর্শন করে খুন করে আমার শরীরে যাতে কষ্ট দিচ্ছিস। নিতাই, তোর সময় ভরে এসেছে। নিতাই, তোকে আমি ছাড়বো না। এই বলে অরুর লাশ বাম হাত দিয়ে খপ করে নিতাইয়ের গলা চেপে ধরে। নিতাই ঠাকুরের নাম নিয়ে তার হাতে থাকা হাতুড়ি দিয়ে জোরে লাশের হাঁটুতে আঘাত করতেই আবার সব স্বাভাবিক, আবার সবকিছু শান্ত। নিতাই অরুর লাশের সব কার্যক্রম শেষ করে। তখনও স্পষ্ট বুঝতে পারছিল মর্গের ঘরের বিভিন্ন কোণা থেকে হাঁটা চলার শব্দ আসছে। নিতাইয়ের শরীরটা খারাপ লাগতে শুরু করে। নিতাই সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরবে। মর্গের ঘর থেকে বেরিয়ে বাইরের বেঞ্চে বসে থাকে কমলের ফেরার জন্য। মর্গের বারান্দায় লাগানো লাইট দুটোর একটা বারবার ব্লিঙ্ক করছে। নিতাইয়ের হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করে। নিতাইয়ের মনে হতে থাকে নিতাই কোনো ঠান্ডা বরফ ঘরে বসে আছে। একটু আগেই একটা ভ্যাপসা গরম ছিল, দরদর করে নিতাই ঘাম ছিল, কিন্তু এখন ঠান্ডায় যেন নিতাই কুঁকড়ে যাচ্ছে। সারাদিনের পরিশ্রান্ত শরীর এবং হতাশায় নিতাইয়ের চোখটা ধরে আসে। বেঞ্চে বসেই নিতাই চোখটা বন্ধ করে, কিন্তু অতিরিক্ত শীত অনুভব করার জন্য ঠিকঠাক আরামও হচ্ছিল না। নিতাই এবার চোখ খুলতেই যেন পুরো শরীরে আরো তীব্র শীতের কামড় অনুভব করে। কি নিতাই যেন হারিয়ে যায়, এক এমন জগতে হারিয়ে যায় যে জগতের বাস্তবে অস্তিত্ব নেই। কিন্তু নিতাই দেখতে পাচ্ছে, নিতাই দেখছে মর্গের দরজার সামনে এখন দুজন লাশ, জয় আর রাজু। কিন্তু জয়ের লাশ তো বহু আগে হস্তান্তর করা হয়েছে। তাও নিতাই জয়কে দেখতে পাচ্ছে। জয় এবং রাজু একে অপরের সঙ্গে ধস্তাধস্তি করছে, একে অপরকে কামড়াকামড়ি করছে। নিতাই হা করে দেখছে রাজু কামড় দিয়ে জয়ের মাংস তুলে নিচ্ছে, আবার উল্টো দিক থেকে জয় কামড়ে রাজুর মাংস তুলে নিচ্ছে। আর তাদের এই মারামারি দেখছে 5টি মেয়ে, সেখানে ওরও ছিল। তারা এই মারামারি বেশ উপভোগ করছে।
নিতাই বড় বড় চোখ করে সেই বিভৎস দৃশ্যগুলো দেখছে। সে যে চিৎকার করবে সেই শক্তি নেই। চিৎকার করলেও তাকে কে শুনবে? ও যা দেখছে তা তো অন্য কেউ দেখতে পাবে না। জয় এবং রাজু একে অপরের সঙ্গে কামড়াকামড়ির এক পর্যায়ে হঠাৎ করে নিতাইয়ের দিকে তাকায়। বিভৎস হাসি দিয়ে এগিয়ে আসে নিতাইয়ের দিকে। নিতাইয়ের দম বন্ধ হবার উপক্রম। খুব কষ্টে যেন সে তার জীবনটাকে ধরে রেখেছে। জয় এগিয়ে আসছে নিতাইয়ের দিকে। রাজু হাত দুটো বাড়িয়ে নিতাইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। নিতাই যেন পাথর হয়ে গেছে। ওর নড়াচড়া করার কোনো শক্তি নেই। ধীরে ধীরে জয় এবং রাজু নিতাইয়ের কাছে এসে একসাথে গলা টিপে ধরে। নিতাই প্রাণপণ চেষ্টা করছে তাদের হাত থেকে বাঁচার, কিন্তু পারছে না। ওস্তাদ, ও ওস্তাদ, কি হয়েছে আপনার ওস্তাদ? ও ওস্তাদ, কি হয়েছে আপনার? হ্যাঁ? কমল এসে দেখে নিতাই নিজের গলা নিজেই টিপে ধরেছে। কমলের ডাকে এবং ঝাঁকুনিতে যেন সে সম্বিত ফিরে পায়। আপনার আপনার কি হয়েছে ওস্তাদ? হ্যাঁ, আর একটু হলে আপনি তো মরেই যেতেন। নিজের নিজের গলা টিপে ধরছিলেন আপনি, আর আর মর্গের সামনে এত রক্ত কেন? নিতাই ফেল ফেলিয়ে তাকিয়ে থাকে মর্গের দরজার সামনে। এ কি ভয়ানক জিনিস দেখছে নিতাই। সে যেন নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। রাত তো অনেক হলো, আপনি বাড়ি যাবেন না? আর আর কিছু খেয়ে নেন ওস্তাদ, আপনি খাননি তো কিছু। দেখুন, দেখুন, আপনার জন্য আমি মুরগির তরকারি, রুটি আর আর একটু সুধা এনেছি। আপনি খেয়ে নেন একটু, আসেন। খাবারগুলো তুই খেয়ে নে, বুঝলি? আমার শরীরটা ভালো লাগছে না। আর শোন, তোর আর মর্গে ঢোকার দরকার নেই। তুই হাসপাতালের দিকে গিয়ে কোনো বেঞ্চে ঘুমিয়ে পড়। আমি একটু বাড়ি গেলাম। নিতাই এই বলে বাড়ির থেকে রওনা হয়। মেন রোড থেকে নেমে যখন বাড়ির রাস্তা ধরেছে, তারপর থেকে নিতাইয়ের মনে হতে থাকে তার পিছন পিছন আরো কয়েকজন তাকে অনুসরণ করছে। নিতাইয়ের তখন প্রচন্ড মাথা ব্যথা। সমুদ্রে যেমন ভারী ভারী ঢেউ এসে তীরে আছড়ে পড়ে, ঠিক তেমন বুকের মাঝখানে এবং মাথায় যেন তীব্র গতিতে রক্তের ঢেউ আছড়ে পড়ছে। নিতাই যখন সেই ল্যাম্পপোস্টগুলো নিচ দিয়ে পার হচ্ছিল, সেই ল্যাম্পপোস্টের লাইটগুলো ব্লিঙ্ক করতে শুরু করে। নিতাই শান্তভাবে সামনের দিকে এগিয়ে যায়। একটা কালো কুচকুচে কুকুর নিতাইয়ের পথ আগলে দেয়। বিশাল চেহারার, চোখগুলো জলঝল করছে। কি হিংস্র তার দৃষ্টি! মনে হচ্ছে এক্ষুনি এক কামড়ে বুক থেকে কলিজাটা টেনে বের করে আনবে। নিতাই বেশ ভয় পেয়ে যায়। নিতাই সামনের দিকে এগোবে নাকি পিছন দিকে ফিরে দৌড় দেবে বুঝতে পারে না। নিতাই ভয় ভয় পিছনে ঘোরে, কিন্তু এ কি! নিতাই দেখতে পায় তার ঠিক পিছনেই, রাস্তার ঠিক মাঝখানে, অরু এবং 4 জন থ্যাতলানো মুখের নারী একটা লাশকে ঘিরে একসাথে জটলা পেকে বসে আছে। তারা যেন নিতাইয়ের জন্য অপেক্ষা করছিল। সেখানকার ল্যাম্পপোস্টের লাইটটা ব্লিঙ্ক করছে অনবরত। সে আলোর ঝলকানিতে নিতাই স্পষ্ট দেখতে পায় নারীগুলো একসাথে রাজুর শরীরের বিভিন্ন অংশ খুবলে খাচ্ছে। নিতাইয়ের হৃদস্পন্দন বেড়েই চলেছে ক্রমাগত। নিতাইয়ের আবারও চিৎকার করার ক্ষমতা হারিয়ে যায়। নিতাই ডানে বামে যেদিকে তাকাচ্ছে একই জিনিস দেখতে পাচ্ছে সে। আর পিছনে সেই বড়সড় কুকুরটি রাগে গড়গড় করছে। অবস্থা বেগতিক দেখে লাফিয়ে দৌড়তে শুরু করে সে। পেছন পেছন তাড়া করে সেই কুকুরটি এবং অরু সহ আরো 4 জন থ্যাতলানো মুখের নারী। নিতাই প্রাণপণে দৌড়তে থাকে অন্ধকারের মধ্যে দিকে। অনেকটা দৌড়ানোর পর নিতাই কিছু একটার সাথে হোঁচট খায় এবং পড়ে যায়। নিতাইয়ের মাথা গিয়ে পড়ে একটা পাথরের উপর। ধীরে ধীরে নিতাই তার জ্ঞান হারায়। নিতাইয়ের যখন জ্ঞান আসে, তখন সে নিজেকে আবিষ্কার করে খ্রিস্টান সমাধিস্থলের সেই চার্চের পাশে। তার পুরো মাথা রক্তে ভেজা। নিতাই ধীরে ধীরে মনে পড়তে থাকে গতকালের সব ঘটনা। নিতাই বুঝতে পারে সবকিছুই সত্যি ছিল, আর তাকে মারার জন্যই হয়তো এই খ্রিস্টান সমাধিস্থলে তাকে নিয়ে আসা হয়েছিল। সম্মোহিত করে হয়তো সেই জলের ট্যাঙ্কের উপর তুলে ফেলে দিত। নিতাই কোনো মতে নিজেকে সামলে নিয়ে
রওনা হয় হসপিটালে। হসপিটালে ঢুকতেই কমল দৌড়ে আসে। ওস্তাদ, আরে ওস্তাদ, কি করে হলো এসব? আর কতবার বলেছি এসব মদ টদ খাওয়া ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন। আসেন আসেন, আসেন আগে ডাক্তার দেখান, আসেন আসেন তো। আহ, কথা কম বল আমার সাথে। নিতাইয়ের মাথায় 4টে সেলাই দেওয়া হয়। মাথায় ব্যান্ডেজ নিয়েই কমলকে সাথে করে মর্গে ঢোকে নিতাই। এখন শুধু রাজুর লাশ কাটাই বাকি রয়েছে, কিন্তু নিতাই এ লাশ কাটতে পারবে না। কি করে পারবে সন্তান তুল্য রাজুকে কাটতে? নিতাই রাজুর লাশ কাটার সময় দায়িত্ব বুঝিয়ে দেয় কমলকে। ঠিক সেই সময় মর্গে হাসি মুখে প্রবেশ করে দারোগা বাবু। আরে নিতাই, খুনিকে তো পেয়ে গেছি রে। হ্যাঁ? বলেন কি? খুনিটা কে? হ্যাঁ, হ্যাঁ। আরে তোর আর রাজুর অ্যাসিস্ট্যান্ট, ওই যে সুবল, ওই হচ্ছে শালা আসল খুনি। রাজুর ডেড বডিটা যেদিন আমরা খ্রিস্টান সমাধিস্থলে পাই, সেদিন ও আশেপাশে ছিল। আর এই অরুর গ্রামে ও মালটাকে দেখা গিয়েছিল অরুর মৃত্যুর দিন, বুঝলি? আমাকে ফাঁকি দেওয়া এত সহজ নয় শালা। কি বলছেন বাবু? কোথায় এখনো? এখনো ধরতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। ওর বাড়ি থেকে ওর ছবি নিয়ে খোঁজ চলছে। সারা রাত ধরে গতকাল খুঁজেছে। পালাবে কোথায়? সব জায়গায় লোক লাগিয়ে দিয়েছি, দেখি শালা কি করে। নিতাই যেন আকাশ থেকে পড়ে দারোগা বাবুর কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে। এসব আলোচনার মাঝেই কমল বলে ওঠে, আগে দারোগাবু, আমি একটা জায়গা চিনি। সুবলের সাথে কয়েকবার আমি ওখানে গিয়েছিলাম। ওখানে ওর একটা পীড়িতের মানুষ থাকে আমার মনে হয়। ওইখানে পাইলে পাইতে পারেন। বলিস কি রে? কোথায়? জলদি বল। এবার আর আমার প্রমোশন কেউ আটকাতে পারবে না। বাবু, ওকে যদি সেখানে খুঁজে পাওয়া যায়, তবে আমার একটা শেষ আর্জি রাখবেন? হ্যাঁ, কি বল? আমরা সবাই মিলে একটা জায়গায় যাব বাবু। আপনার সাথে পুলিশও থাকবে। তবে একটা অনুরোধ, খাকি পোশাক পরে যাওয়া যাবে না। আমাদের মতো সাধারণ মানুষের মতো যেতে হবে। মানে কোথায় বলতো? সেই সাধু বাবার কাছে। ও আচ্ছা, ঠিক আছে, চল। ওনার সাথে পরিচয় হওয়ার আমারও ইচ্ছে ছিল। দারোগা বাবু এবং কনস্টেবলরা সবাই সিভিল পোশাক পরে নেয়। নিতাই এবং কমলকে সাথে নিয়ে হানা দেয় পার্শ্ববর্তী এক নিষিদ্ধ পল্লীর দিকে। কমলের দেখানো জায়গায় খুঁজে পাওয়া যায় তাকে। দারোগা বাবু সুবলকে দেখা মাত্র কলার ধরে কিছুক্ষণ চর এবং ঘুষি দেয়। আমারে মাফ করে দেন ওস্তাদ, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন বাবু, আমারে মাফ করে দেন। আমি বিশাল অন্যায় করে ফেলছি, আমারে মাফ করেন। বিশাল অন্যায় করে ফেলছি। আমার আমার এইসব করা একদম ঠিক হয় নাই, আমারে মাফ করেন। আমি নোম, আমার এইসব করা ঠিক হয় নাই, আমার এইসব করা ঠিক হয় নাই। চুপ, একদম চুপ। আমাকে ওস্তাদ বলে ডাকবি না, একদম একদম না। পুলিশ কনস্টেবল সুবলের হাতে এবং কোমরে দড়ি বেঁধে রওনা হয় হরিচাঁদপুর হাইওয়ের দিকে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছয় কাঙ্ক্ষিত জায়গায়। গাড়ি থেকে একে একে সবাই নেমে রওনা হয় গভীর জঙ্গলের দিকে। দূর থেকে ভেসে আসছে পীর বাবার আস্তানার মন্ত্র। জঙ্গলের গভীরের পথ ধরে কিছুটা হাঁটার পর এসে পৌঁছয় সাধু বাবার আস্তানায়। সাধু বাবা তখন ধ্যানে মগ্ন। চারপাশে তার শিষ্যরা অনবরত জোরে জোরে মন্ত্র পাঠ করে যাচ্ছে। বাবা, বাবা, অনেক বিপদে পড়ে এসেছি আপনার কাছে। সাধু বাবা চোখ খোলেন, হাতের ইশারায় সবাইকে চুপ থাকতে বলেন। আরে নিতাই যে, আমি জানি তো, সবাই বিপদে পড়লেই আমার কাছে আসে। কি হয়েছে বল শুনি। নিতাই প্রথম থেকে সব কিছু সাধু বাবাকে খুলে জানায়।
সব শুনে সাধু বাবা চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন পড়তে শুরু করে। প্রায় মিনিট 20 চোখ বন্ধ করে থাকার পর রাগান্বিতভাবে চোখ খোলেন। রাগে ক্রোধে সাধু বাবা নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে নিতাইয়ের দিকে এগিয়ে আসে। নিতাই তো ভয় পেয়ে যায়। নিতাই মনে মনে ভাবে সাধু বাবা হয়তো তাকে এসে মারবে এখন, কিন্তু না, সাধু বাবা এসে দাঁড়ায় সুবলের সামনে। চুলের মুঠি ধরে সজোরে একটা চড় দেয় সুবলের গালে। সুবল এক চড়েই একটু দূরে গিয়ে ছিটকে পড়ে। সাধু বাবা একদলা থুতু ছড়ে সুবলের মুখে। লজ্জা করে না? তোরা পাপী, একটা মৃতদেহের সাথে সঙ্গমে লিপ্ত হচ্ছিস তোরা। ধিক্কার জানাই তোদের মতন জানোয়ারদের। উপস্থিত সবার চোখ দুটো যেন ছানা ভরা হয়ে যায়। দারোগাবাবু মনে মনে বেশ খুশি হয়। দারোগাবাবু ভাবে খুনি হয়তো ধরা পড়েছে, কিন্তু দারোগাবাবুর ধারণা সম্পূর্ণ ভুল ছিল। সবাইকে অবাক করে দিয়ে সাধু বাবা বলে, নিতাই, তুই এর আগের বার যখন আমার কাছে এসেছিলি তখন আমি বলেছিলাম ছেলেটার লাশের কিছু অংশ সেই সমাধিস্থলে পড়ে আছে, সেটা সহ যেন সৎকার করা হয়। কিন্তু তুই আমার কথা শুনিসনি, আর সেই লাশের শরীরের সেই অংশগুলো দিয়ে কালো জাদু করে তার আত্মাকে বশ করে কাজে লাগিয়ে এই জঘন্য কাজগুলো করে তোরই সেই শিষ্য, যাকে তুই আগের বার এখানে ভালো করতে এনেছিলি। উপস্থিত সকলেই যেন আবারও আকাশ থেকে পড়ে। মানে এই সবগুলো ধর্ষণ এবং খুনের পিছনে তবে রাজু? নিতাইয়ের যেন এই কথাটা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। নিতাই তো বলেই ফেলল, না না বাবা, হতে পারে না। আমার রাজু কিছুতেই এসব করতে পারে না, কিছুতেই না। সাধু বাবা তুতু করে ডাক দেয় যেন কাউকে। আয় আয়। সাধু বাবার ডাক শুনে জঙ্গলের ভিতর থেকে একটা কুকুর হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসে। সে কুকুরটাকে দেখে নিতাই আবারও চমকে ওঠে। দেখ তো নিতাই, এই কুকুরটাকে চিনতে পারছিস কিনা, বা আগে কখনো দেখেছিস কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, এই কুকুরই তো সেদিন রাতে আমার পথ আটকে দিয়েছিল। এই তো, এটাই সেই কুকুর। ওই ছেলের আত্মা আমার কাছে এসেও বিরক্ত করেছিল, তখন সেটাকে আমি এই কুকুরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। জয় বাবা, জয় বাবার জয়, জয় বাবার জয়। যা এখন, যা এখন, ওই ছেলের আত্মা তোকে আর বিরক্ত করবে না। এই কুকুর আমার কাছেই থাকবে এখন থেকে। সাধু বাবা একটা মন্ত্র পড়া জল নিতাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, এই জলটা নিয়ে যা, এতে সিঁদুর মিশিয়ে সেই জল তোর অ্যাসিস্ট্যান্টের গায়ে ছিটিয়ে তারপর সৎকার করবি, তবে আত্মা মুক্তি পাবে। এবার সাধু বাবা সুবলকে দেখিয়ে বলে, এই জানোয়ারটা তোর অ্যাসিস্ট্যান্টকে সহযোগিতা করত, তার বিনিময়ে মৃত নারীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতো। ও সবকিছু জানে, বাকিটা তোদের মতো করে ওর থেকে জেনে নে। দারোগাবাবু সাধু বাবার সাথে পরিচয় হয়ে আশীর্বাদ নিয়ে ফেরে। সবাইকে নিয়ে থানায় আসে, কারণ এখন বড় কাজ সুবলকে জিজ্ঞাসাবাদ করা। থানায় ফিরে কমল ওদিকে চলে যায় মর্গে রাজুর লাশ কাটতে। দারোগাবাবু সুবলকে থানার হাজতে চেয়ারে শক্ত করে বাঁধে জিজ্ঞাসাবাদ করার জন্য। নিতাইও দারোগাবাবুর সাথে পিছন পেছন ঢোকে। শালা, আমার এলাকায় এসে অপরাধ করবি? হ্যাঁ, কি ভেবেছিস রে? শালা এতগুলো ধর্ষণ আর খুন করে গেলি, আর এখানে মস্তি মারাচ্ছ? চল চল, আজ তোর একদিন কি আমার একদিন, চল শালা। সুবল, যদি একদিনের জন্য আমাকে উস্তাদ মানিস তবে সবকিছু খুলে বল। কি করেছিস তোরা এসব? নিতাই ওস্তাদ রাজুকে যতই ভালোবাসুক না কেন, রাজু মনে মনে বেশ ক্ষিপ্ত ছিল নিতাই ওস্তাদের উপর। আমাকে আর রাজুকে যখন এই নতুন হাসপাতালে নিয়োগ দেওয়া হয়, তখন প্রথম কিছুদিন ভালোই চলছিল। আমি আর রাজু তো নিতাই ওস্তাদের কাছে কাজ শিখছি, লোকে তো জানে সেটা। কিন্তু যখনই কেউ রাজুর কাছে নিতাই ওস্তাদের প্রশংসা করত, তখনই রাজু কেঁপে যেত। ডাক্তার বা পুলিশ রাজুর কাছে খুশি হয়ে যখন বলতো যে
তুই তো তোর ওস্তাদ নিতাইয়ের মতো অভিজ্ঞ হয়ে উঠছস। নিতাই তোরে ভালো কাজ শিখাইছে। তখন রাজুর মুখে হাসি থাকলেও মনে মনে খেপা যেত। সুবল, তুই এবার সেলাইটা করে নে। ঠিক তখনই বড়বাবু মর্গে ঢোকে। আরে রাজু, লাশের কাজ তো ভালোই করছিস দেখছি। নিতাই তোকে ভালোই শিখিয়েছে তার মানে। নিতাই এর একটা পুরস্কার প্রাপ্য দেখছি। হ্যাঁ বাবু। রাজুর মুখে হাসি থাকলেও মনে মনে বেশ চটে ছিল কথাটা শুনে। বড়বাবু বের হয়ে যেতেই রাজু বলে ওঠে, শালা সব সময় খালি নিতাই নিতাই করে অস্থির করে তুলেছে। ওই বুড়োটাকে শায়েস্তা করতে যদি না পারি না, তবে আমার নামও শালা রাজু নয়। উস্তাদ, উস্তাদ, শান্ত হন উস্তাদ, শান্ত হন, শান্ত। একটা ফাটাফাটি সুন্দরী মেয়ের ডেড বডি আইছে, গলায় ধরে দিছে মালটা। আপনার টেস্ট করার পর আমি একটু টেস্ট করতে চাই উস্তাদ। তাই নাকি রে? ঠিক আছে, তাহলে আজ দুপুরে কাজটা করা হোক। আর শোন, আজ রাতে এক জায়গায় যাব। কোথায় যাবেন উস্তাদ? বাইরে গাড়ি নাকি? দূর হারামজাদা, তোর মাথায় কি সবসময় এসবই ঘটে নাকি? শোন, আত্মা হাতে থাকলে এই কাজে বিশেষ সাফল্য আসে, বুঝলি? আত্মহত্যা করা কোনো লাশের নাভির অংশ দিয়ে নাকি সেই আত্মাকে আয়ত্তে আনা যায়। তাই নাকি ওস্তাদ? ওস্তাদ, ওস্তাদ, আমি যখন আপনার মতো কাজ করতে পারবো তখন আমিও একখানা আত্মা পুষুম। শোন, এর আগের নিতাইয়ের কেসের একটা লাশের পেটের কিছু নাড়ি ভুড়ি আমার কাছে আছে। আত্মহত্যা করে মরেছিল, ঠিকমতো সৎকার হয়নি। সেই আত্মাকে একবার আয়ত্ত করতে পারলে ভালো। নিতাই ওস্তাদকে এখনো আত্মাটা বেশ জ্বালায়। ওটা নিয়েই যাব কাপালিকের কাছে। নিতাই ওস্তাদের মর্গ থেকে ওটা চুরি করেছি। রাজু হাসতে হাসতে প্যান্টের পকেট থেকে একটা কাচের ছোট শিশি বের করে, যেটাতে একটা শুকনো নাভি আর নাড়ি ভুড়ির কিছু অংশ ছিল। সেগুলো শুটকি মাছের মতো শুকিয়ে গেছে। অতঃপর দুজনে একটা নারী লাশের সাথে সঙ্গম করে। আসলে রাজু এবং সুবলের মধ্যে নেক্রোফিলিয়া কাজ করত। নেক্রোফিলিক মানে যারা মৃত মানুষের সাথে সহবাস করে তৃপ্ত হয়। সেদিন সন্ধ্যার পর দুজন একসাথে মদ খেয়ে রওনা হয় এক শয়তান কাপালিকের কাছে, যা রাস্তা না একটা শ্মশানের পাশে। জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা হেঁটে গেলে সেই শ্মশান। শ্মশানের পাশেই একটা ছোট নদী, সেই নদীর ওপারেও ঘন জঙ্গল। সেখানেই কাপালিকের রাস্তা না। রাজু এবং সুবল ঘন জঙ্গল পেরিয়ে সেই শ্মশানের কাছে যায়। চারিদিকে শিয়াল কুকুরের ডাক আর অনবরত ঝেঁঝি পোকার শব্দ। সুবল বলে ওঠে, ও উস্তাদ, আর কত দূর? এই নদীটা পার হতে হবে। ওই পারে যে জঙ্গলটা দেখছিস, সেখানে যেতে হবে আমাদের। কিন্তু ওস্তাদ, এই নদী পার হবেন কি করে? আরে বেশি জল নেই নদীতে, বুক অব্দি জল হবে। হেঁটেই পার হবি, চল। রাজু এবং সুবল হেঁটেই নদী পার হয়। নদীর ঘাটে উঠতেই দেখে অনেকগুলো বাঁদর তাদের চারপাশের গাছগুলোতে বসে আছে। হালকা চাঁদের আলোয় তাদের চোখগুলো জলজল করছে। কি হিংস্র তাদের চেহারা, যেন তারা বেশ রাগান্বিত। বানরগুলো মুখে ভেঙচি কাটছে এবং ক্যাঁক্যা শব্দ করছে। সুবল ভয়ে রাজুর হাত ধরে সামনের দিকে এগোচ্ছে। বানরগুলো তাদের পিছন পিছন আসছে। হয়তো এসে গেছি। ওই যে ঘরটা দেখছিস, ওখানে থাকে সেই কাপালিক। চল। একটা মাটির ঘর, সামনে একটা বারান্দা। প্রচন্ড ধোঁয়ায় চারিদিকে অন্ধকার। ধোঁয়া ঠেলে দুজন বারান্দায় ওঠে। রাজু ডাক দেয়, বাবা, বাবা আছেন? ভেতরে আয়। রাজু এবং সুবল ভয় ভয় ঘরের ভিতর প্রবেশ করে। আগোছালো এলোমেলো ঘর। একটা হ্যারিকেন জ্বলছে ঘরের এক কোণে। এখানে একজন কি করে থাকতে পারে? ঘরটা 3 কোণা। সাধারণ ঘরগুলো যেমন চতুর্ভুজ হয়ে থাকে, এই ঘরটা কিন্তু তেমন নয়। ঘরের ভিতর মাকড়সার জাল যেন ঘরটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। কোণার দিকে পাথরের একটা মূর্তি। এমন মূর্তি রাজু কখনো দেখেনি।
উচ্চতা 2 ফিটের মতো। কি ভয়ঙ্কর দেখতে সেই পাথরের মূর্তিটা। হিংস্র একটা মুখ, দাঁতগুলো বড় বড়, বোঁচা নাক, নেই কোনো চোখ, কপালের উপরে একটা বড় চোখ, আর সেই চোখটাতে প্রদীপের সলতেতে আগুন জ্বলছে। কাপালিক কোনো এক অচেনা ভাষায় মন্ত্রপাঠ করছে আর পুজো দিচ্ছে। সামনে প্রায় 11টি মানুষের মাথার খুলি। রাজু এবং সুবল ঘরে ঢুকতেই কাপালিক ঘুরে বসে রাজুকে বলে, আয় আয় বস এখানে। তোর সঙ্গে একবার দেখা হয়েছিল না? হ্যাঁ রে, তোর সেই জিনিসটা এনেছিস? হ্যাঁ বাবা, এনেছি। আপনি যেমনটা বলেছিলেন সেভাবে এই নাভি আর নাড়ি ভুঁড়ি আমি 41 দিন ধরে রোদে শুকিয়েছি। এই যে। রাজু প্যান্টের পকেট থেকে শিশিটা বের করে। রাজুর সাথে কাপালিকের এর আগেও একবার শ্মশানে দেখা হয়েছিল এবং কথাও হয়েছিল। তখনই রাজু শুনেছিল নাভি এবং শরীরের অংশ দিয়ে আত্মাকে কবজা করা যায়। শিশিটা কাপালিকের হাতে দিতেই কাপালিক লোভাতুর দৃষ্টিতে বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। মনে হচ্ছে যেন 7 রাজার ধন পেয়েছে সে। এটাই তো চেয়েছি। শোন, এর আত্মাকে এবার তুই কাজে লাগাতে পারবি। হ্যাঁ, তবে টাকা পয়সার সুবিধা তুই পাবি না। তোর মনের সব গুপ্ত ইচ্ছেগুলোকে একে দিয়ে করিয়ে নিতে পারবি। তুই তুই এই আত্মার মাধ্যমে অনেক প্রশ্নের সমাধান পাবি। আমি সব করে দিচ্ছি। হ্যাঁ বাবা, করেন না, করেন। আমার আমার টাকাটা এনেছিস তো? হ্যাঁ বাবা, এই নিন। আর আপনার জন্য 1 বোতল সুধাও নিয়ে এসেছি। এই নিন। তুই তো একেবারে কাজের ছেলে দেখছি। দে 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 দে, এ মদটা প্রসাদ হিসেবে আগে আমি ঠাকুরকে দেই। দে দে। রাজু টাকা এবং 1 বোতল মদ কাপালিকের দিকে এগিয়ে দেয়। কাপালিক একটি পাথরের পাত্রে শিশি থেকে জয়ের শরীরের নাভি এবং কিছু শুকনো নাড়ি ভুঁড়ি ঢেলে নেয়। রাজুর বাম হাতের আঙুলে সুই দিয়ে ফুটো করে কিছুটা রক্ত নিয়ে সেই পাত্রে থাকা শুকনো নাভিতে মেশায়। সেই পাত্রটি সামনে থাকা মূর্তির মুখের চারিদিকে ঘুরিয়ে কাপালিক অচেনা ভাষায় মন্ত্রপাঠ করতে শুরু করে। মন্ত্রপাঠের এক পর্যায়ে পুরো ঘরটা যেন ধোঁয়ায় ভরে ওঠে। ঘরে কোনো বাতাস ছাড়াই হ্যারিকেনটা ধপ করে নিভে যায়। জ্বলতে থাকে শুধু মূর্তির সেই চোখে থাকা প্রদীপটি। পুরো ঘর ধীরে ধীরে শীতল হতে শুরু করে। রাজু এবং সুবল শীতে কাঁপতে থাকে। কাপালিকের মন্ত্রপাঠ আরো জোরে চলতে থাকে। কিছু সময় পর হ্যারিকেনটি আবার নিজে থেকে একাই জ্বলে ওঠে। রাজু এবং সুবলের শিরদানাবে ক্রমাগত ঠান্ডা স্রোত বয়ে চলছিল। হ্যারিকেনের আলো চলে আসায় ওরা যেন হাফ ছেড়ে বাঁচে। ধসে কুণ্ডুলি ঘর থেকে ধীরে ধীরে কমতে থাকে। কাপালিক রাজুর রক্ত এবং জয়ের রক্তমাখা নাভিটা সেই ছোট শিশিতে ভরে রাখে। তারপর তুতু করে একটা কুকুরকে ডাকে। ঘরে ছুটে আসে একটা হিংস্র কালো কুচকুচে কুকুর। চোখগুলো যেন জল জল করছে। কাপালিক সেই পাত্রে থাকা জয়ের নাড়ি ভুঁড়িগুলো কুকুরটাকে খেতে দেয়, আর কুকুরটাও যেন পরম তৃপ্তিতে চেটে পুটে সেগুলো খেয়ে আবার ঘর থেকে চলে যায়। এনে, এই শিশিটা তোর কাছে রাখবি। তোর যে কোনো ইচ্ছে পূরণের জন্য এই নাভিটাকে তুই বলবে, সে তোর সব কিছু পূরণ করে দেবে। আর যে কুকুরটা নাড়ি ভুঁড়ি খেল, সেই কুকুর যতদিন বাঁচবে তুই ততদিন সেই আত্মাকে কাজে লাগাতে পারবি। তাকে কাজে লাগিয়ে তুই মানুষকে সম্মোহিত করতে পারবি। শোন, এমন কিছু করিস না যাতে এই আত্মাও খুশি হয়। তাহলে কিন্তু তুই নিজেই সম্মোহিত হয়ে পড়বি। তখন ভালো মন্দের জ্ঞান তুই হারিয়ে ফেলবি। বুঝলি?
রাজুর চোখ দুটো যেন চকচক করে ওঠে। রাজু খপ করে শিশিটা নিয়ে তাতে একটা চুমু দিয়ে পকেটে গুজে নেয়। জয় বাবার জয়, জয় বাবার জয়। রাজু এবং সুবল সে রাতে বাড়ি ফেরে। দুজন একসাথে পার্টি করে সারা রাত। তাহলে এই আত্মার মাধ্যমে রাজু মেয়েগুলোকে সম্মোহিত করত, আর মেয়েগুলোও স্বেচ্ছায় তার সাথে মিলিত হতো, তাই তো? হ্যাঁ বাবু, মিলিত হবার পর তাদের রাজু মেরে ফেলতো, যেন পরবর্তীতে মেয়েগুলো কোনো কমপ্লেইন করতে না পারে। কারণ সম্মোহন কেটে গেলে তো অভিযোগ করা স্বাভাবিক। আর মেয়েগুলোকে মেরে ফেলার পর তুই তাদের সাথে মিলিত হতিস শালা নেক্রোফিলিক কথাকার। বাবু, আমি আমি ভুল করে ফেলেছি বাবু, আমি ভুল করে ফেলেছি, আমারে মাফ করেন, আমি ভুল করে ফেলেছি। এই এবার বলতো, নিতাইয়ের কাপড় কি করে এলো? আসলে রাজু রাজু নিতাই উস্তাদের উপর খেপেছিল। রাজুর উদ্দেশ্য ছিল নিতাই উস্তাদকে ফাঁসানো। এই শহরে সে ডোমের কাছে সেরা হইতে চেয়েছিল। ও চেয়েছিল সবাই যেন সবাই সবাই যেন ওর নাম করে সব জায়গায়। ওই আত্মারে কাজে লাগাইয়া ও নিতাই উস্তাদের ভয় দেখাতো, আবার লাশের মৃত্যুর কারণও শুনে নিত। ওই আত্মা রাজুরে বইলা দিত কিভাবে মৃত্যু হইছে। আমি নিজে চোখে দেখছি, নিতাই উস্তাদের ফাঁসাতেই কাপড় ছিঁড়ে এনে লাশের কাছে রেখে দিত। সুবলের কথাগুলো শুনে নিতাইয়ের চোখ থেকে ক্রমাগত জল পড়তে শুরু করে। কতই না ভালোবাসত নিতাই রাজুকে, আর সেই রাজু নিতাইকে এভাবে ফাঁসিয়ে দিতে চেয়েছে। দারোগাবাবু নিতাইয়ের কাঁধে হাত রেখে নিতাইকে শান্ত করার চেষ্টা করে। ও তো আমাকে একবার বলতে পারতো, আমি পেশাই ছেড়ে দিতাম, তো ও তো বেঁচে থাকতো। রাজু ও বেঁচে থাকতো। এই সুবল, এবার বলতো রাজু কি করে মারা গেল? চতুর্থ মেয়ের ধর্ষণের পর নিতাই উস্তাদের কাপড়টা আইনা রাখছিল ফাঁসানোর জন্য। রাজু ফোন দিয়ে হাঁটে। এই সিরিয়াল কিলিং এ যেন নিতাই উস্তাদ পুরাপুরি ফেসে যায়। যেহেতু রাজু আত্মার সাথে কথা কইতে পারে, সে জানি না নেয় খ্রিস্টান সমাধিস্থলে আত্মা কেন। যেহেতু রাজু আত্মার সাথে কথা কইতে পারে, ও জানি না নেয় কেন খ্রিস্টান সমাধিস্থলে ও আত্মহত্যা করছে। আর ওই আত্মার প্রেমিকা হলো অরু, আর নিতাই উস্তাদের সাথে অরুর একটা কানেকশন আছে। তাই জন্য রাজু সিদ্ধান্ত নেয় যে সে অরুরে ধর্ষণ করে খুন করবে। সেদিন আমিও ছিলাম। সেদিন রাতে দুজনে মদ খেয়ে রাত 12টার সময় যাই অরুদের গ্রামে। রাজু পকেট থেকে শিশিটা বের করে, নির্দেশ করে জয়ের আত্মাকে অরুকে ঘর থেকে বাইরে বের করে আনার জন্য। একটু পর রাজু এবং সুবল দেখতে পায় অরু ঘর থেকে ঘুমের ঘোরে বের হচ্ছে। উস্তাদ ওইসে বের হইছে। মালটা কিন্তু করা উস্তাদ। ওই হারামজাদা, আগেই নজর দিবি না তুই? না 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 না, উস্তাদ আপনি তো আগে উদ্বোধন করবেন। আমার তো মৃত শরীরে লোভ বেশি উস্তাদ। অরু হেঁটে হেঁটে রাজুর কাছে আসে। রাজু অরুর হাত ধরে টেনে নিয়ে যায় ধান ক্ষেতের পাশে সেই ঝোপে। শুরু করে অরুর উপর পাশবিক নির্যাতন। তারপর গলায় কাপড় পেঁচিয়ে অরুকে খুন করে নিতাইয়ের কাপড়ের অংশ অরুর হাতে গুজে রাখে। এবার নিতাই বুঝবে কত ধানে কত চাল। আমি হব এই শহরের টপ টম। উস্তাদ আপনি আসলে টপ লোক উস্তাদ। এ বেশি কোন বুদ্ধি মাইরি আপনার। কিন্তু এরপরই হয় একটা অদ্ভুত ঘটনা। চারিদিকটা হঠাৎ করে ধোঁয়ায় ভরে যায়। রাজুর শরীরে প্রচন্ড ঝাঁকুনি শুরু হয়। রাজু কাঁপতে থাকে। উস্তাদ উস্তাদ কি হয়েছে আপনার? এমন করছেন কেন?
এমন করছেন কেন স্যার? ওস্তাদ, ওস্তাদ, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এমন করছেন কেন স্যার? তারপর তোরা খ্রিস্টান সমাধিস্থলে গেলি কি করে? রাজু দৌড়াতে শুরু করে, তারপর আমি তার পিছন পিছন ছুটতে থাকি। পিছন থেকে আমি অনেকবার ডাকছি। আমি দেখি রাজু দৌড়ানোর সময় একটা কালো ধোঁয়া তার মাথার উপর উঠতেছে। সুবল অনেকবার রাজুকে ওস্তাদ ওস্তাদ বলে ডেকেছে, কিন্তু রাজু শোনেনি। রাজু দৌড়তে দৌড়তে ঢুকে যায় খ্রিস্টান সমাধিস্থলে। সুবল এতটাই হাঁপিয়ে যায় যে ওই সমাধিস্থলের এক জায়গায় হোঁচট খেয়ে পড়ে যায়। সুবল দেখে রাজু ওই সমাধিস্থলের জলের ট্যাঙ্কের সিঁড়ি বেয়ে উপরে উঠছে। এতে সুবলও আবার উঠে জলের ট্যাঙ্কের দিকে যায়। সুবল দেখতে পায় রাজু একেবারে জলের ট্যাঙ্কের কিনারায়। রাজুর মাথার উপর একটা বড় ধোঁয়ার কুণ্ডলি ঘুরছে। রাজুর পুরো শরীরে জোরে জোরে ঝাঁকুনি হচ্ছে। রাজু কাঁপছে। ওস্তাদ, 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 কি করছেন? নিচে নামে আসেন। ওইটা যাবেন তো ওস্তাদ, নিচে নামে আসেন। রাজু লাফ দেয় জলের ট্যাঙ্ক থেকে। তারপরে দিয়ার শহরের উপরে থাকা ক্রুশের উপর। আমার আর কিছুই করার ছিল না বাবু, আমার আর কিছু করার ছিল না। হঠাৎ করে কেন যে পাগলামি শুরু করলো রাজু, কিছু বুঝলাম না। আমার উস্তাদ, আমি আমি রাজুর এই বিভৎস মৃত্যু দেখা পাগলের মতো ছুটে বের হয়ে ভয় আশ্রয় নিই। ওই আমি বাইজি বাড়িতে নিষিদ্ধ পল্লীতে আমি পালাই যাই, ওখানে ভয় লাগে আমার, ভয় পালাই যাই আমি। নিতাই কাঁদতে কাঁদতে বের হয়ে আসে হাজত থেকে। দারোগাবাবু নিতাইকে শান্ত করে। এর মধ্যে দিয়ে শেষ হয় এই ধর্ষণ এবং সিরিয়াল কিলিং এর রহস্য। রাজুর প্যান্টের পকেট থেকে সেই কাঁচের শিশিটা বের করে রাজুর বডির সাথে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ সুপার দারোগাবাবু এবং নিতাইকে পুরস্কৃত করে। সুবলের খুনে সহযোগিতা এবং মৃতদেহের সঙ্গে সহবাস করার দায় জেল হয়। নদী যদি মদ হতো, মাতালে পেট ভরে খাইতো রে। এ চাগড়াও তো বালি, কি করলি মা কালী? ওস্তাদ, ওস্তাদ, ওস্তাদ। রাজু, রাজু তুই 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 কি করে এখানে?